গতকাল আপনাদেরকে বলছিলাম যে আমরা মার্কেট প্লেস নিয়ে গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম আমরা হচ্ছে মার্কেট প্লেস নিয়ে আজকে কাজ করব, তাই না? এখন মার্কেট প্লেস নিয়ে যদি আমরা কাজ করতে যাই, আমাকে আগে মার্কেট প্লেস সম্পর্কে জানতে হবে। এখন মার্কেট প্লেস জিনিসটা কি সেটা আমাকে জানতে হবে না? এখন আমি যদি বলি যে আমি মার্কেটে যাব, এখন এই মার্কেটটা হইতে পারে হচ্ছে আপনার, আমি বাজারে যেতে পারি, এই মার্কেটটা হইতে পারে আমি কোনো শপিং মলে যেতে পারি, এই মার্কেটটা হইতে পারে যে কোনো একটা কাজে যেতে পারি, বা কোনো একটা মার্কেটে গিয়ে ঘুরে আসতে পারি। এটা বিভিন্ন ধরনের হইতে পারে। কিন্তু আমরা এখন যে মার্কেট প্লেসটার কাজ করার কথা বলতেছি, এই মার্কেট প্লেসটা আসলে কি? এই মার্কেট প্লেসটা হচ্ছে কিছু ইনকামের একটা জায়গা আছে, ঠিক আছে? অনলাইনের মধ্যে ইনকামের একটা অংশকে বলা হয় মার্কেট প্লেস। এটা হচ্ছে অনলাইন মার্কেট প্লেস, ঠিক আছে? এখন অনলাইন মার্কেট প্লেসের মধ্যে কি কাজ করা হয়? আপনি অনলাইন মার্কেট প্লেস থেকে কিছু ইনকাম করতে পারবেন। কিসের মাধ্যমে? কাজের মাধ্যমে। কাজটা করব কোথায়? মার্কেট প্লেসেরই কিছু অংশ আছে যেখানে হচ্ছে কিছু কোম্পানি, কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান একটা অংশ খুলে খুলে রাখছে, তাদের একটা ওয়েবসাইট খুলে রাখছে, বা তাদের একটা আপনার মার্কেট প্লেস খুলে রাখছে, যেখানে গিয়ে আপনি কি করতে পারবেন? কাজ করতে পারবেন। এখন ওইখানে আমি কি ধরনের কাজ করি? ওইখানে কাজ করা হয় হচ্ছে আপনার কিছু ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, বা একজন একটা লোক কাজ দেয়, কাজটাকে আপনাকে নিজে করে দিতে হবে। এখন জিনিসটা কিরকম, এটা যদি বাস্তবতার সাথে আপনাকে করি, দেখাই, তাহলে হচ্ছে যেমন আমি আপনাকে একটা কাজ দিলাম, এটা হচ্ছে সরাসরি। আমি আপনাকে একটা কাজ দিলাম, এটা হচ্ছে সরাসরি, যে আপনাকে আমি চিনি ভাই, আপনি এই কাজটা করে দিয়ে, এটা বিনিময়ে আমি আপনাকে কিছু পে করব। কিন্তু এইখানে যে কাজটা করা হয়, এখানে হচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন লোক থাকে, সেখান থেকে কিছু কাজ দিয়ে দেয় যে আমার এই কাজটা দরকার, ওই অনুযায়ী আপনি করতে পারেন, উনি করতে পারে, উনি করতে পারে, সবাই যদি বিড করেন বা আপনার সবাই যদি পার্টিসিপেট করেন এখানে, ওইখান থেকে আমি যে কোনো একজনকে নিতে পারি, ওইখান থেকে আমি নিয়ে আপনাকে কাজটা দিতে পারি। এটা হচ্ছে মার্কেট প্লেসের সিস্টেম। এটা নিয়ে আরো ডিটেলস কথা বলবো। এখন আমরা মার্কেট প্লেস সম্পর্কে একটা ধারণা আছে। এই মার্কেট প্লেসের মধ্যে আমরা যা করি সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং বলে, তাই না? যে ফ্রিল্যান্সিং করার জন্য মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ফ্রিল্যান্সিং জিনিসটা কি? আবার অনেকে বলে আউটসোর্সিং করে। দুইটা বিষয়, একটা জিনিস খেয়াল করবেন, একটা হচ্ছে ফ্রিল্যান্সিং আর একটা হচ্ছে আউটসোর্সিং। এখন আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিং যদি একই জিনিস হইতো, তাহলে নাম দুইটা হইতো না। আমাকে বুঝাতে পারছি বিষয়টা? যদি আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিং একই জিনিস হতো, তাহলে মার্কেট আপনার নাম দুইটা হতো না। অ্যাকচুয়ালি আউটসোর্সিং জিনিসটা কি সেটা একটু বুঝাই আপনাকে। আমি একটা মোবাইল বিক্রি করব, আমার মোবাইলটার দাম হচ্ছে 5,000 টাকা। আমি সাপোজ হৃদয়কে বললাম যে হৃদয় ভাই, আমার একটা মোবাইল আছে, আমি এটা বিক্রি করে দিব। পরে বললো যে ঠিক আছে। এখন উনি কি করলেন, একটা জায়গায় গিয়ে আড্ডা দিতেছেন, সাইফুলের সাথে আড্ডা দিতেছেন, উনি হচ্ছে সাইফুল ভাই বললেন আমার একটা মোবাইল দরকার, আমার একটা মোবাইল দরকার। এখন উনি বলতেছেন, হৃদয় ভাই বলতেছেন আমার কাছে একটা মোবাইল আছে, ঠিক আছে, কত? 6,000 টাকা। খেয়াল করবেন কথাটা, 6,000 টাকা। তো উনি কি করলেন, ঠিক আছে আমাকে একটু দেখাও, আমার যদি ভালো লাগে কিনবো। উনি এসে বললো যে আমি একজন কাস্টমার পাইছি, দেখি কিনে কিনা। আমি ওনাকে দিলাম, উনি হচ্ছে আপনাকে দিল। দেওয়ার পর আপনি এটা পছন্দ করছেন, 6,000 টাকা দিয়ে কিনছেন। উনি আমাকে কত দিল? 5,000 টাকা। ওনার মধ্যেখানে 1,000 টাকা লাভ হইলো। এই যে কাজটা করলে, এটা হচ্ছে আউটসোর্সিং। অর্থাৎ আউট থেকে আমার কিছু টাকা ইনকাম আসছে। এটা এনি হওয়া হতে পারে, এটাকে বলা হয় আউটসোর্সিং। আর ফ্রিল্যান্সিং জিনিসটা হচ্ছে একজন ক্লায়েন্ট থাকবে, তার একটা নির্ধারিত টাকা আছে, অনেকজন মানুষ আছে, সেখান থেকে আমাকে একটা বেছে নিবে, আর আমি মুক্ত পেশা হিসেবে এটা কাজ করে দিব। বুঝতে পারছি কথাটা? আমার আশেপাশে কোনো বস নাই, আমার আশেপাশে কোনো বস নাই, অর্থাৎ কোনো ভায়া নাই। বুঝতে পারছি কথাটা? এখানে ভাইয়া ডিরেক্ট কাজ করতেছে হচ্ছে মার্কেট প্লেস, যেখান থেকে আমি কাজটা পাচ্ছি, ওইখানে আমার পে হচ্ছে, ওইখান থেকে আমি টাকাটা পাচ্ছি, অর্থাৎ ভায়া কেউ নেই, ডিরেক্ট কাজ হচ্ছে। আর আরেকটা কথা আমাদের মাথার মধ্যে থাকে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে মনে হয় ফ্রিল্যান্সিং হওয়া যায়, ফ্রিল্যান্সার হওয়া যায়, ফ্রিল্যান্সিং করা যায়। এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা। আপনাকে ফ্রিল্যান্সিং করার জন্য কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। এক হচ্ছে আপনি ডেডিকেটেড কিনা, দুই হচ্ছে যথোপযুক্ত সময় আপনি অনলাইনে থাকতে পারবেন কিনা, তিন হচ্ছে আপনার স্কিল আছে কিনা। এই তিনটা বিষয় যদি আপনার মধ্যে থাকে, তাহলে কি আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেন, না হলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো দরকার নেই, আমি মনে করি। কারণ আমরা মার্কেট প্লেস, এই যে দেখেন এখানে অনেকেই আছে যারা হচ্ছে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে দিচ্ছেন, কিন্তু যে মানে বছরের পর বছর, মাসের পর মাস যাচ্ছে, কোনো কাজ আসতেছে না। কেন জানেন? কারণ হচ্ছে আমরা সময় দিই না, এক। দুই নম্বর হচ্ছে স্কিল না। বুঝতে পারছি? আর তিন নম্বর হচ্ছে এই কাজের প্রতি আমি ডেডিকেটেড না। এর কারণে আমরা হচ্ছে মার্কেট প্লেস গুলোর মধ্যে ভালো কিছু করতে পারি না। ক্লিয়ার? তো আমরা যখন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, বা মার্কেট প্লেসে যদি আমাকে কাজ করতে হয়, এই তিনটা জিনিস যদি আমার কাছে থাকে, তাহলে আমি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, না হলে আমার ক্রিয়েট করার কোনো দরকার নেই। কারণ আপনার আমার মতো হাজার হাজার মানুষ বসে আছে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, ইনকাম করার জন্য। এখন মার্কেট প্লেস জিনিসটাকে সেটা একটু বলি। মার্কেট প্লেস হচ্ছে একটা ওয়েবসাইট, আপনার ওয়েবসাইট রিলেটেড একটা অংশ, যেখানে হচ্ছে বিভিন্ন লোক আসে, বিভিন্ন ক্লায়েন্ট আসে। দুই ধরনের কাজ হয়, এক হচ্ছে আপনার হায়ারের মতো কাজ হয়, অর্থাৎ আপনাকে আমি ডিরেক্ট নিয়ে নিলাম একটা। আরেকটা হচ্ছে আমার একটা কাজ দরকার, আমি ছেড়ে দিচ্ছি, সবাই করবে, আমার যেটা ভালো লাগবে সেখান থেকে আমি তাকে কিনে নিব। এটা
দুই ধরনের কাজ হয়। একটা হচ্ছে ডিরেক্ট আপনাকে নিয়ে নিলাম, যে আমি আপনাকে নিয়ে নিচ্ছি। দুই নম্বর হচ্ছে যে আমার একটা কাজ দরকার, আমি ছেড়ে দিছি, সবাই আপনারা করলেন, এখান থেকে চারটা ভালো হবে, তারটা আমি গ্রহণ করে নিলাম। বুঝতে পারছেন? আমি কারো কাছে দায়বদ্ধ না, আমি একটা বলে দিচ্ছি আমি এত টাকা দিব এই কাজটার জন্য, যারটা ভালো হবে সেটা নিব। এখন এইখানে লোকও থাকে দুই ধরনের, একটা হচ্ছে ক্লায়েন্ট আর একটা হচ্ছে সেলার। বুঝতে পারছেন? একজন ক্লায়েন্ট হচ্ছে যিনি কাজটা করাবেন, নাম্বার 2 হচ্ছে যিনি সেলার, যিনি কাজটা করবে। এখন সেলারটা হিসেবে করে দুই ধরনের, একজন হচ্ছে একটার মধ্যে করে কন্টেস্ট হোল্ডার, আর একটা হচ্ছে আপনার পার্টিসিপেন্ট, যদি আপনি কন্টেস্টে যান। বুঝতে পারছেন? যে একটু আগে বললাম যে আমার একটা কাজ দরকার, আমি দিয়ে দিলাম, যার ভালো লাগে, যার করার ইচ্ছে সে করবে, ওইখান থেকে আমার যেটা ভালো লাগে সেটা আমি নিব। এটা হচ্ছে কন্টেস্টের ক্ষেত্রে। আর যদি আপনার ডিরেক্ট বাইং হয়, আপনার ক্লায়েন্ট হায়ার করে নিচ্ছে, তখন হচ্ছে এখান থেকে আমি আমার পছন্দ মতো একজনকে নিয়ে নিলাম, উনি হচ্ছে যা কাজ করবেন তাতে আমি সন্তুষ্ট থাকতে হবে। বুঝতে পারছি? এখন দুই ধরনের কাজ, একজন হচ্ছে ক্লায়েন্ট, একজন হচ্ছে আপনার সেলার বা আপনার কন্টেস্ট হোল্ডার, যিনি সরি আপনার কন্টেস্ট, আপনার কন্টেস্টার মানে যিনি হচ্ছে কন্টেস্ট করতেছেন সেখানে। তো এই দুই ধরনের কাজ এখানে হয়, এর বাইরে কিন্তু আর কোনো কাজ হয় না। সো আমি প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে আমি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার আগে আমার তিনটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে ডেডিকেটেড কিনা, দুই হচ্ছে আমি মানে সময় দিতে পারবো কিনা, ঠিক আছে, তিন নম্বর হচ্ছে আমার ওই স্কিলটা আছে কিনা। চতুর্থ নম্বর একটা বিষয় হচ্ছে ফ্রিল্যান্সিং বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মুক্ত পেশা, যেহেতু বাংলা এটা বলা মুক্ত পেশা। অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করলাম, আমার স্কিল আছে, আমি ডেডিকেটেড, আমি সবকিছু করতে পারি, বাট আমি এখানে কাজ করতে পারতেছি না। কেন জানেন? যথোপযুক্ত সময়, অর্থাৎ একটা মানুষ যখন অফিসে কাজ করে সে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করে, কিন্তু এখানে কোনো সময় বাধাবোধক নাই। এমনও হইতে পারে রাতে 4টা বাজে আপনাকে ক্লায়েন্ট বলবে যে তুমি কাজটা করে দাও, এমনও হইতে পারে আপনাকে সকাল 10টা বাজে বলতে পারে কাজ করে দাও। অর্থাৎ আপনি কোথায় যাবেন, কি করবেন না করবেন সেটার আপনার কোনো স্বাধীনতা থাকবে না। তা আমরা যারা মনে করি যে আপনার ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা, যখন ইচ্ছা বসবো, যখন ইচ্ছা উঠে যাব, ওই জিনিসটা নাই, এটা হচ্ছে ভুল কথা। বুঝতে পারছি? এইগুলো বলার একটা কারণ আছে, কারণ হচ্ছে বারবারই বলতেছে আমার যদি সময় থাকে, আমি যদি এটার মধ্যে ডেডিকেটেড হই, আমি যদি এটা আমার স্কিল থাকে, তাহলে গিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, নাহলে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো না। বুঝতে পারছি? এখন আপনি চিন্তা করে দেখেন যে আপনার কি ইচ্ছা। আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আধা ঘন্টা 1 ঘন্টা ঘুরে আসি, আমি ফ্রিল্যান্সিং করি, তাই নাকি? হ্যাঁ, চল যে মাওয়া ঘাটে ঘুরে আসি। মাওয়া ঘাটে ঘুরলেন, আসলে এসে দেখলেন যে আপনার একটা ক্লায়েন্ট নক দিচ্ছে, একজন ক্লায়েন্ট নক দিচ্ছে, বাট আপনি নক দিতে পারেন নাই। ওনার কিন্তু ঠেকা নাই যে আপনার জন্য বসে থাকবে, কারণ আপনার মতো অ্যাভেলেবেল মানুষ বসে আছে, ওনাদেরকে কাজটা দিয়ে দিবেন। এখন আপনি এই কাজটার জন্য পেলেন না। আমি আমার কথা একটা শেয়ার করি, একটা $500 একটা কাজ, আমি একটা কাজ জমা দিচ্ছি, উনি খুব পছন্দ হয়েছে, উনি আমাকে জাস্ট একটা মেসেজ করছে, আমি হচ্ছে 12টা 44 না 45 আমি লগ ইন হয়েছি, লগ আউট হয়েছি, অর্থাৎ 12টা 44 না 45 আমি লগ আউট হয়েছি, উনি আপনার 12টা 47 বা 48 উনি আমাকে একটা মেসেজ পাঠিয়েছে তুমি কালারটা চেঞ্জ করে দাও। জাস্ট কাজটা হচ্ছে এতটুকু। এই কাজটা করতে হয়তো বা আমার 2 থেকে 3 মিনিট সময় লাগতো, উনি আমাকে বলছে কালারটা চেঞ্জ করে দাও। এখন আমি ওইটা দেখছি হচ্ছে পরের দিন দুপুর 2টা বাজে। বুঝতে পারছেন? এর মধ্যে যখন ওনাকে নক দিছে, উনি অলরেডি বলছে আই অলরেডি ডিড, শেষ, $500 কাজ শেষ। বুঝতে পারছি কথাটা? আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে মার্কেট প্লেসের মধ্যে কোনটাকে কি বলে, তাই তো? ফার্স্টে বলছিলাম হচ্ছে আউটসোর্সিং কি জিনিস, দেন হচ্ছে আউটসোর্সিং কি জিনিস, আর হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং কি জিনিস, এই দুইটার মধ্যে পার্থক্য কি ছিল সেটা নিয়ে একটু কথা বলতেছিলাম, তাই তো? তা আমরা আউটসোর্সিং কি সেটা বুঝলাম, যে আমি কোনো ভায়া নাই, সরি একটা ভায়া আছে, তার মাধ্যমে কিছু ইনকাম করছি বাইরে থেকে, এটা হচ্ছে বলা আউটসোর্সিং। আর যদি কোনো ভায়া না থাকে, ডিরেক্ট যদি আপনি কারোর সাথে কাজ করেন এবং ফ্রিলি যদি কাজ করেন, আপনার কোনো বস না থাকে, তখন হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং করবেন। আর ফ্রিল্যান্সিং এর মেইন যে থিমটা, সেটা হচ্ছে আমাদের মধ্যে যে ধারণাটা থাকে যে ফ্রিল্যান্সিং করা মানে মুক্ত পেশা, মুক্ত উঠবো, অ্যাকচুয়ালি এটার মতো মানে বোরিং কোনো কাজ আমার কাছে নাই। ঠিক আছে? ফ্রিল্যান্সিং এর মতো বোরিং কাজ নেই, তবে ইনকাম আছে, তবে টাকা আছে। যদি আপনি ঘরের মধ্যে বসে বসে একদম মানে কোনো ইনভেস্ট ছাড়া জাস্ট একটা পিসি নেট এগুলোর যে ইনভেস্ট আছে সেটা তো থাকবেই, এই এছাড়া কোনো ইনভেস্ট ছাড়া যদি আপনি একটা মোটা অঙ্ক ইনকাম করতে চান, তখন আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। ঠিক আছে? তখন আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। এরকম অ্যাভেলেবেল মানে ঘটনা আছে যে আপনার বিয়ে বিচ্ছেদ হয়ে গেছে, ছেলে ফ্রিল্যান্সিং করে, মানে সময় দিতে পারে না, দেখা গেছে রাত্রে 1টা 2টা 3টা 4টা 6টা পর্যন্ত সারা রাত জেগে থাকতেছে, বাবার সাথে ছেলের দেখা হচ্ছে না, বাবার সাথে মানে ছেলের সাথে মায়ের দেখা হচ্ছে না, এরকম অ্যাভেলেবেল ঘটনা আছে। বুঝতে পারছি? এমন আছে যে পাশের রুমে অফিস করছে, অর্থাৎ এটা হচ্ছে নিজের রুম, পাশের রুম হচ্ছে অফিস করছে, ওই রুম থেকে সেই রুমে এক মাস হচ্ছে আসে নাই, ওই রুম থেকে এই রুমে 1 মাস হচ্ছে আসে নাই।
এইখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, ওর ডেডিকেশন আছে দেখেই কিন্তু সেই ইনকামটা করতে, এবং তার মাসের ইনকাম মিনিমাম 4-5 লাখ টাকা ছাড়াই গেছে যে এরকম কাজগুলো করে। বুঝতে পারছি? সো আমরা যদি ইনভেস্ট ছাড়া বাসায় বসে ইনকাম করতে চাই তাহলে আমি ফ্রিল্যান্সিং করব। ক্লিয়ার? আর আপনি যদি তিনটা অপশন থাকে তখনই আপনি ফ্রিল্যান্সিং এ যাবেন, এর আগে আপনাকে রিকোয়েস্ট করব আপনার যাওয়ার দরকার নেই। ক্লিয়ার? কেন যাবেন না? এই কারণে যাবেন না, আমি মার্কেট প্লেসে আরেকটা বড় যে বিষয়টা থাকে সেটা হচ্ছে ধৈর্য। এটা হচ্ছে ধৈর্য। আপনার 1 মাস যাবে, 2 মাস যাবে, 3 মাস যাবে, 6 মাস যাবে, 1 বছর চলে যাবে, কাজ আপনি পাচ্ছেন না। কাজ আপনি পাচ্ছেন না। আপনি দেখবেন যে আপনার নিজের মধ্যে একটা কাজ করবে, ঠিক আছে, যে আমি এই বিষয়ে আমার ভালো লাগতেছে না, আপনি অন্য ট্র্যাকে চলে যাচ্ছেন। যেমন আমি কাজ পাইছি 1.5 বছর পরে, আমি নিজে কাজ পাইছি 1.5 বছর পরে। কারণ কি? কারণ হচ্ছে গাইডলাইন্স ছিল না। আমরা যখন কাজ শুরু করছি তখন মানে ওনাকে গিয়ে জিজ্ঞেস করতাম, ভাই এটা কিভাবে করব? হ্যাঁ আসতেছি, ওয়াশরুম থেকে আসতেছি বলে অন্য গলি দিয়ে চলে গেছে। এরকম অ্যাভেলেবেল হয়েছে, অ্যাভেলেবেল হয়েছে, ভাই এটাকে কি ভরবো? হ্যাঁ আসতেছি, আসতেছে বসে 1 মাস, 1 মাস আমার অ্যাকাউন্ট পুরো আছে, কিছু করতে পারিনি। গাইডলাইন্সটা ছিল না, কি করলে আমরা ইনকাম করতে পারবো, কোন কোন সেক্টরগুলোতে উন্নত করলে উন্নতি করলে আমি ক্লায়েন্টকে হ্যাপি করতে পারবো, এই বিষয়গুলো আমরা জানতাম না। ঠিকই ঠিকই শিখছি। বুঝতে পারছি? তো আপনাদেরকে সেই বিষয়গুলো আমি জানাবো ইনশাআল্লাহ। আপনাদেরকে চেষ্টা করব ওই বিষয়গুলো ধরে দিতে, যে কোন বিষয়গুলো কি করতে হবে না করতে হবে সবকিছু আমি দেখাই দিব আপনাদেরকে। তা আপনারা অলরেডি 1 বছর আগায় আছেন, বুঝতে পারছি? অলরেডি 1 বছর আগায় আছেন, যেটা আপনাকে ক্ষণে ক্ষণে শিখতে হতো সেটা আপনি ইনশাআল্লাহ পেয়ে যাবেন। এখন আপনি যদি একটু ডেডিকেটেড হন, আপনি যদি স্কিলটা গেইন করতে পারেন, আপনি যদি একটু সময় দেন, ইনশাআল্লাহ আপনি ইনকাম করতে পারবেন। এলইডিপির একটা প্রজেক্ট ছিল ইয়াতে করোনার সময়, খেয়াল করছেন? লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট একটা ইয়া ছিল না? এই লার্নিং এন্ড আর্নিং এর মধ্যে আপনার যে ইনকামটা আসছে, অর্থাৎ এর মধ্যে প্রায় অনেক স্টুডেন্ট বের হয়েছে, টোটাল মনে হয় সব মিলে প্রায় 40,000-এর উপরে, সরি হ্যাঁ 40,000-এর উপরে স্টুডেন্ট বের হয়েছে 2 বছরে। 40,000, খেয়াল করবেন, 2 বছরে অনলাইন ভিত্তিক কাজের মধ্যে 40,000 স্টুডেন্ট বের হয়েছে। 40,000 স্টুডেন্ট বের হয়েছে। এই 40,000 স্টুডেন্টের মধ্যে 30 থেকে 35,000 স্টুডেন্ট অনলাইনে কাজ করে এবং ম্যাক্সিমাম মানুষ সফল। 30 থেকে 35,000 স্টুডেন্ট অনলাইনে কাজ করে এবং সবগুলোই সফল। সবগুলো সফল বলতে সবার মানে ইনকাম মিনিমাম $500 উপরে। বুঝতে পারছি? মানে ওদেরকে ওই সময় আমরা তো বাইরে কোনো কাজ দেওয়ার কোনো ওয়ে ছিল না, আমাদের টার্গেটই ছিল যে স্টুডেন্টকে ফ্রিল্যান্সিং করা দিতে হবে এবং তাকে ইনকাম দেখাইতে হবে। এটা ছিল আমাদের টার্গেট। যারা ট্রেনিং করাবে তারা ট্রেনিং উইথ ইনকাম এটা দেখায় দিতে হবে। বুঝতে পারছেন? এই জন্য আমরা কয়েকভাবে কাজ করছি। ওনাদের কিন্তু টানা 6 দিন ক্লাস হতো, টানা 6 দিন ক্লাস হয়েছে, 2 মাস টানা 6 দিন ক্লাস করছে, আপনার 50টা ক্লাস করছে, 25-25-50 দুইটা টানা ক্লাস করছে। ক্লাস করে দেন হচ্ছে তাকে আবার মনিটরিং এ নেওয়া হয়েছে 3 মাসের জন্য। 3 মাস আবার মনিটরিং দেওয়া হয়েছে। ওই জায়গাটার মধ্যে আমরা সবসময় তাদেরকে ফ্রিল্যান্সিং ইয়াগুলো দিছি। ক্লাসের মধ্যে আপনার অনেকে ইনকাম করতে পারছে, যারা ইনকাম করতে পারে নাই তাদেরকে আমরা নিয়ে গেছি হচ্ছে মনিটরিং এ। মনিটরিং এ নিয়ে কেন ইনকাম করতে পারতেছেন না আপনি, ওইটা মনিটরিং করছি। ওনার কোথায় কোথায় প্রবলেম আছে সল্ট আউট করে ওটাকে ফিক্সড করে ওনাকে ইনকামের ব্যবস্থা করে দিচ্ছি। এটাই বললাম যে 40,000-এর মধ্যে প্রায় 35,000 স্টুডেন্টই আপনার ফ্রিল্যান্সিং করছে, কারণ ওই সময়টার মধ্যে বাইরে ইনকাম করার কোনো ওয়ে ছিল না। বুঝতে পারছি? যাই হোক, এই যে বিষয়টা ছিল ওনাদের হচ্ছে ডেডিকেটেড ছিল, ইনকাম করতেছে, প্লাস হচ্ছে আপনার ম্যাক্সিমাম গুলো হচ্ছে আপনার মার্কেট প্লেসের সাথে যুক্ত আছে এবং ভালো কাজ আছে। কারণ ওই সময়টার মধ্যে তারা যুক্ত হয়ে যেতে পারছিল, যেহেতু বাসার বাইরে যাওয়ার কোনো ওয়ে ছিল না, তখন তারা বসে বসে কাজ করছে। এমন স্টুডেন্ট আছে রাতে 4:20-4:20-এর সময় ফোন করে বলতে, স্যার আমাকে একটা ক্লায়েন্ট কাজ দিচ্ছে কিন্তু ক্লাসটা বুঝতেছি না, ওটাও সলভ করে দিচ্ছে। কারণ তাকে আমি সাপোর্ট না দিলে সে ইনকামটা করতে পারবে না। বুঝতে পারছি? তো এই জন্য আমরা সবাই কাজ করব না। উনি পরে ওনাকে বলছি যে আপনার উচিত ছিল পরে ইয়া করে দেওয়া। যাই হোক, এই যে এবার চলেন আমরা ব্রেকের আগে যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নিয়ে কথা বলতেছিলাম, যে ফ্রিল্যান্সিং কি জিনিস আর আউটসোর্সিং কি জিনিস, তাই তো? আর ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট তখনই আমি ক্রিয়েট করব যখন আমার এটা পাশে ডেডিকেটেড থাকবো, প্লাস হচ্ছে আমার স্কিল থাকবে, প্লাস হচ্ছে আমি সময় দিতে পারবো, তখন হচ্ছে আমি ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখন আমাদের মধ্যে একটা জিনিস কাজ করে যে এই যে এত এত মার্কেট প্লেস আছে,
ঠিক আছে, এত এত মার্কেট প্লেস আছে। বা আমরা একটা জিনিস জানি যে ওডেক্স, যেটা এখন আপওয়ার্ক হিসেবে আছে, তারপর হচ্ছে আপনার fiverr.com আছে, freelancer.com আছে। ফ্রিল্যান্সিং বলতে বুঝাচ্ছে এই যে ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেস গুলো আছে, অ্যাকচুয়ালি কোন কোন মার্কেট প্লেস কি ধরনের কাজ করে বা মার্কেট প্লেস কতগুলো, এই সম্পর্কে তো আমরা জানি না। আমরা কাজ করব কোথায়? আমি কোনো কাজ করার জন্য বা যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে কাজ করলে ওইখানে তো আমার একটা গন্তব্য থাকতে হবে। এই যে ফ্রিল্যান্সিং করার জন্য কিছু মার্কেট প্লেস আছে। আমি যদি একটু গুগলে গিয়ে একটু সার্চ করি, দেখেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস লিস্ট লিখে যদি আমি সার্চ করি, তখন দেখবেন যে অ্যাভেলেবেল মার্কেট প্লেসের লিস্ট চলে আসছে এখানে। কিছু কিছু ক্ষেত্রে আসছে হচ্ছে আপনার 20 বেস্ট ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, আবার কিছু লেখা আছে 15, আবার কিছু লেখা আছে 10, আবার 19 লেখা 90 লেখা আছে, আবার এখানে আপনার 15 লেখা আছে, 22 লেখা আছে, এক এক জায়গায় এক লেখা আছে। এর মধ্যে থেকে আমি কিছু অ্যাড করে নিয়েছি। এর মধ্যে একটা হচ্ছে 140, অর্থাৎ 140 মার্কেট প্লেস আছে যেখান থেকে আপনি কি করতে পারবেন, ইনকাম করতে পারবেন। এখন আমাদের মধ্যে ম্যাক্সিমাম যারা আছে আর কি, ফ্রিল্যান্সিংটা আমাদের আসলে শুরু হয় হচ্ছে এভাবে যে উনি ফ্রিল্যান্সিং করতেছেন, আমিও ফ্রিল্যান্সিং করব, ভাই আপনি আমাকে একটু ফ্রিল্যান্সিং শিখা দেন। ঠিক আছে, তুমি এক কাজ করো, freelancer.com একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করো, অথবা ফাইবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করো, অথবা আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করো, তাই না? যার জন্য আমাদের মাথার মধ্যে কয়েকটা মার্কেট প্লেস সম্পর্কে আমাদের আইডিয়া আছে, এছাড়া আমাদের কোনো মার্কেট প্লেস সম্পর্কে আইডিয়া থাকে না। কেন? কারণ আপনি যার কাছ থেকে নিছেন উনি হয়তো আপওয়ার্কে কাজ করতেছেন না, ফাইবারে কাজ করতেছেন না, freelancing.com এ কাজ করতেছেন। অ্যাকচুয়ালি এছাড়া কি মার্কেট প্লেস আছে কি না সেটা যদি একটু দেখতে চাই, তখন চলে একটু দেখি। আমি যখন এখানে সার্চ করলাম তখন একটু খেয়াল করে দেখেন লেখা আছে 140 প্লাস বেস্ট ফ্রিল্যান্সিং জব ওয়েবসাইট। অর্থাৎ এখানে যে ওয়েবসাইট গুলো আছে বা মার্কেট প্লেস গুলো আছে, এগুলো প্রত্যেকটাই হচ্ছে ইনকাম করা যায়। তবে এর মধ্যে কিছু হচ্ছে বড় আছে, কিছু হচ্ছে ছোট আছে। এই বিষয়টা নিয়ে ছোট একটা উদাহরণ দেই। সাপোজ মনে করেন আপনি বসুন্ধরা সিটিতে একটা গেলেন, আপনি একটা শার্ট কিনবেন মনে করেন, ঠিক আছে? বসুন্ধরা সিটিতে গেলেন, আপনি ওখানে গিয়ে একটা শার্ট কিনবেন, ওখানে গেলেন, ঢুকলেন, দেখলেন যে একটু দাম টাম বেশি থাকে, স্বাভাবিক একটা মার্কেট যেহেতু, ওখান থেকে আমি কি করতেছি, একটা কিনে নিয়ে আসতেছি। আবার দেখবেন ওই একই ক্যাটাগরির একই কালারের হয়তো বা একটু আপনার ইয়াতে কম হতে পারে, এই ফেব্রিক্স এর প্রবলেম হতে পারে, কিন্তু আবার ভ্যানেও বিক্রি করে না? করতেছে তো। শার্ট কিন্তু বিক্রি করতেছে দুই জায়গাতেই। যে ভ্যানে বিক্রি করে তারটা হচ্ছে প্রাইস কম, মান কম, বা হয়তো একটু দেখতে অসুন্দর হইতে পারে, কিন্তু একদম মানে ফেলে দেওয়ার মতো না, প্রাইস কম। কিন্তু হিসেব করে দেখেন ওইখান থেকে এখানে কিন্তু সেল বেশি। এটার একটা মানে কারণ আছে। এই যে আমরা যে মার্কেট প্লেস গুলো আছে, এমন কিছু কিছু মার্কেট প্লেস আছে যেখানে আপনার $1 কাজ পাওয়া যায়। এমন কিছু মার্কেট প্লেস আছে যেখানে আপনার $1 কাজ পাওয়া যায়। সেখানে আপনার ফাইবারে যদি যান, সেখানে আপনি ফাইবারে কিন্তু $5 নিচে কোনো কাজ করতে পারবেন না। এটা হচ্ছে সর্বনিম্ন রেট, বুঝতে পারছি? ফ্রিল্যান্সারে যদি যান, মিনিমাম $10 কাজ দিতে হবে আপনাকে freelancer.com এ। এরকম অনেকগুলো মার্কেট প্লেস আছে, যেমন আপওয়ার্ক আছে, আপওয়ার্কের মধ্যে 20, 30, 50, 100, 2000, $3000 আপনার কাজ আছে, কিন্তু $1-2 কাজ নেই। কিন্তু মার্কেট প্লেস, এমন কিছু মার্কেট প্লেস আছে যেখানে আপনি $1 কাজ পাবেন। $1 যদি আপনি একটা লগো ক্রিয়েট করতে পারেন, আপনি নিশ্চয়ই $20 লগোতে যাবেন না, বুঝতে পারছি? কোয়ালিটি কিন্তু প্রায় সেম আসে। তো যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, এখানে হচ্ছে কিছু পপুলার ওয়েবসাইট আছে, মার্কেট প্লেস আছে, আবার কিছু হচ্ছে আপনার একটু কম পপুলার আছে, বুঝতে পারছি? যে সব জায়গায় কম পপুলার আছে ওগুলোর মধ্যে টাকার লেনদেনও কম হয়, $1, $2, $5। যেমন আমি একটু গরিব মানুষ, আমার একটা ওয়েবসাইটও দরকার, আমার একটা লগোও দরকার। তা আমি কি করব, $100, $200 খরচ করে, আমার অ্যাবিলিটি নাই যে আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, বা $50 দিয়ে আমি একটা লগো ক্রিয়েট করব। তখন হচ্ছে ওরা এইসব মার্কেট প্লেসে যায়। অর্থাৎ এইসব মার্কেট প্লেসের মধ্যে ডিমান্ড আছে, কাজ আছে, কিন্তু আমরা না জানার কারণে ওইসব কাজগুলো মানে মার্কেট প্লেস গুলোর মধ্যে যাই না। তো ওই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমরা হয়তো অনেকেই কম শুনছে যে পিপল পার আওয়ার, এটা নাম মনে হয় অনেকেই কম শুনছে, তাই না? অনেকেই কম শুনছে, কিন্তু এটা একটা খুব ভালো একটা মার্কেট প্লেস। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কাজ পাওয়া যায়, এবং এখানে মার্কেট প্লেসে একটা জিনিস মাথায় রাখবেন সব সময়, দেখবেন একটু আগে যে কথাটা বললাম যে ভ্যানের সামনে যারা থাকে সবাই কিন্তু ক্রেতা। এটা তো বুঝেন যে ভ্যানের সামনে যারা থাকে সবাই কিন্তু ক্রেতা। সে যদি কোনো রকম পছন্দ হয়ে যায়, সে কিন্তু $100 দিয়ে কিনে ফেলতেছে। কিন্তু বসুন্ধরা সিটিতে যারা যায়, এর মধ্যে 10% হচ্ছে ক্রেতা, আর 90% হচ্ছে ঘুরতে যায়। কেন? আমি বলার উদ্দেশ্য হচ্ছে, এই যে বড় বড় মার্কেট প্লেস গুলোর মধ্যে অনেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে, অনেকে কাজ নিয়ে বসে আছে, কিন্তু কাজ পাচ্ছে না। কারণ কেন জানেন? কারণ হচ্ছে যেসব বড় বড় সেলাররা, আপনার ক্লায়েন্টরা আছে, ওনারা হচ্ছে কিছু ডেডিকেটেড পার্সনকে দিয়ে দেয়, বা ওদেরকে হায়ার করে বেশি। অর্থাৎ যেখানে পপুলারিটি আছে ওইখানে যাচ্ছে। কিন্তু এইসব জায়গার মধ্যে যারা আসে তারাও ক্রেতা,
যারা এখানে বসে আছে তারা হচ্ছে বিক্রেতা এবং সবাই মোটামুটি কাজ পায়। তাদের কথা হচ্ছে আমাকে কাজ দরকার, আমি কাজ নেব, এরকম কিছু একটা। যেমন আমার শার্ট দরকার, আমি শার্ট নিব, সেটা রং গেল কিনা কাপড় কি সেটা দরকার না, আমার 100 টাকা আছে, 100 টাকা দিয়ে আমি শার্ট কিনবো। আর ওইখানে যখন আপনি যাচ্ছেন তখন আপনি কি করতেছেন, অনেক কিছু চিন্তা করতেছেন। 1000 টাকা দিয়ে একটা শার্ট কিনবো, নিশ্চয়ই ভালো হইতে হবে, কোয়ালিটি হইতে হবে, কালার যাতে না যায়, এই বিষয়গুলো আমরা খেয়াল করতেছি। এই জন্য কি হয় আপনার অনেকগুলো দেখে একজনের কাছে যায় বড় বড় মার্কেট প্লেস গুলোর মধ্যে। আর ছোট ছোট মার্কেট প্লেস গুলোর মধ্যে মোটামুটি সবাই কাজ পায়। প্রথম যে কোশ্চেনটা আছে যে রেস্ট্রিকশন আছে, না এটা কোনো রেস্ট্রিকশন নাই। আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে, যে বললাম না আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর 1.5 বছর পরে পাইছি, যদি ওরকমই হইতো তাহলে হচ্ছে আপনার অ্যাপসটা ক্লোজ করে দেন। তবে হ্যাঁ, আপনার অ্যাক্টিভেশনটা একটা অনেক বড় ইস্যু। অর্থাৎ আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলে রাখছেন, যখন আপনি এটাকে রিওপেন করতে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে আপনাকে মেইলের মধ্যে কিছু মেইল পাঠাচ্ছে যে তুমি কেন, কি হচ্ছে নাকি। এখন বর্তমানে অবস্থাটা এতটাই বেশি হয়ে গেছে, আপনার কনজেস্টেড হয়ে গেছে, যার জন্য এই অনেকগুলো রুলস চলে আসছে। যেমন 2016 সালে, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, 2015 সালে বাংলাদেশ থেকে আপওয়ার্ক ব্যান করে দিয়েছিল, অনেকে শুনছেন হয়তোবা। এবং বাংলাদেশ থেকে প্রায় মনে হয় 1.5 লক্ষর উপরে অ্যাকাউন্ট একদম টোটাল সাসপেন্ড করে দিয়েছিল। কেন জানেন? কারণ তারা হচ্ছে রুলস ফলো করতেছিল না। তখন হচ্ছে ওডেক্স ছিল, ওডেক্স এবং ইলেন্সার ছিল, ঠিক আছে? ইলেন্সার আর ওডেক্স একসাথে মিলে কিন্তু কাজ করে বর্তমানে। এরপর দেন হচ্ছে আপওয়ার্ক হচ্ছে। ওই সময় হচ্ছে ওরা রুলস ফলো করা না করার, বিশেষ করে বাংলাদেশের উপর এটা বেশি আসছে। এমনকি ওই সময়টা ওইদের একটা রুলস ছিল যে তোমাকে কাজ কোয়ালিটিফুল কাজ করতে হবে, কিছু রুলস ছিল। আমরা যারা ফ্রিল্যান্সিং করি তারা হচ্ছে শুধু মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করা শুরু করি। অ্যাকচুয়ালি এটা কিন্তু সিস্টেম না। প্রতিদিন আপডেট হচ্ছে, প্রতিদিন আপডেটগুলো কিন্তু মেইলে পাঠায় যে কি কি হচ্ছে। ওগুলোকে যদি ফলো করে আপনি কাজ করেন তাহলে আপনার অ্যাকাউন্ট কখনো সাসপেন্ড হবে না, বা এটা কখনো ওয়ার্নিং এর মধ্যেও আসবে না। কিন্তু আমরা ওগুলো ফলো না করে যখন কাজ করি তখনই আমাদের অ্যাকাউন্টটা ডেঞ্জার জোনে চলে যায়। আর এই জন্য হচ্ছে সাসপেন্ড গুলো হয়েছে, বুঝতে পারছি? এরপরে বাংলাদেশ থেকে এখনো হচ্ছে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন অ্যাপ্রুভাল নিতে হয়। অ্যাপ্রুভাল ছাড়া কিন্তু এখন আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না, এটা জানেন কিনা জানি না। আপনি যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ক্রিয়েট করার পর ওদের কাছে অ্যাপ্রুভাল পাঠাইতে হবে, দেন হচ্ছে রিকোয়েস্ট পাঠাবেন, দেন হচ্ছে ওদের এখান থেকে অ্যাপ্রুভাল আসলে দেন হচ্ছে আপনি অ্যাকাউন্টটা নিয়ে কাজ করতে পারবেন, না হলে আপনি পারবেন না, বুঝতে পারছি? তো এই যে প্রতিদিন যে কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, এগুলো কিন্তু কিছু কিছু মার্কেট প্লেসের মধ্যে, যেগুলোর মধ্যে হচ্ছে আপনার freelancer.com, fiverr.com, আপওয়ার্ক, তারপর হচ্ছে আপনার গুরু আছে একটা, তারপর 99design.com একটা আছে, এরকম অনেকগুলো মার্কেট প্লেস আছে। যে প্লেসগুলোর মধ্যে আপনার মার্কেট প্লেসগুলোর মধ্যে অনেক বেশি রুলস আছে। এটার একটা কারণ হচ্ছে বিগত 2-3 বছরে মিনিমাম কয়েক কোটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে ফুল ওয়ার্ল্ড থেকে, কয়েক কোটি। কারণ এই সময়টা প্যান্ডেমিক সময় মানুষ চিন্তা করছে যে বাসা বসে কি করবো, ফ্রিল্যান্সিং করবো। আমার কিন্তু স্কিল নাই, আমার কিন্তু সেই ধৈর্য নাই, আমার কিন্তু সেই ডেডিকেশনটাও নাই যে আমি এখানে কাজ করব, বাট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে বসে। এবং এটা মাথার মধ্যে অনেকে ঢুকায় দেয় যে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই টাকা। অ্যাকচুয়ালি এরকম কিছু না, এরকম কিছু না। এই বিষয়গুলো আপনাদের সাথে প্রথমে কথা বলার চেষ্টা করছি যে আসলে অ্যাকাউন্ট মার্কেট প্লেস গুলো কি, মার্কেট প্লেসে যদি আমাকে টিকে থাকতে হয় আমাকে কি করব। আপনি যদি চিন্তা করেন যে এখানে আমি কাজ করব, আপনার যে কাজগুলো আছে ওগুলোর সাথে সাথে এটাকে আমাকে কন্টিনিউ করতে হবে। ডেইলি আপনাকে এটার সাথে অ্যাক্টিভিটি থাকতে হবে, কাজের একটা অংশ দিতে হবে, মার্কেট প্লেসে গিয়ে দেখতে হবে কোন ধরনের ট্রেন্ড চলতেছে, ওই অনুযায়ী কাজ করতে হবে, দেন হচ্ছে আপনি উন্নতি করতে পারবেন, নাহলে আপনি করতে পারবেন না। তো এই যে মার্কেট প্লেস গুলো নিয়ে কথা বলতেছিলাম যে 140টা মার্কেট প্লেস আছে, এখানে বিভিন্ন ধরনের আছে। দেখেন পিপল পাওয়ার আছে, আপওয়ার্ক আছে, দ্য মিউজ আছে, তারপর হচ্ছে আপনার ফ্লেক্সি জব আছে, তারপর ওয়ার্কিং নোবেব আছে, অনেকগুলো আছে, সলিড গ্রিপ, নেক্সট, অনেক কিছু আছে এখানে। আমি যদি একদম লাস্টের দিকে চলে যাই তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে আর কি, যে আমি এখানে জাস্ট রেটিংটা দেখাচ্ছি। 140টা মার্কেট প্লেসের রেটিং দেখাচ্ছি, তাদের ক্যাটাগরি দেখাচ্ছি, পপুলার কোথায় আছে, গ্লোবাল র‍্যাঙ্ক কত আছে, জব কি পরিমাণ আছে এবং তাদের রেটিং কেমন, এই বিষয়টা একটু জানেন। খেয়াল করে দেখেন, একদম পিপল পাওয়ার আওয়ার হচ্ছে সবার উপরে আছে, অর্থাৎ আমরা এই পিপল পাওয়ার আওয়ার সম্পর্কে বাংলাদেশের মানুষ খুব কমই জানি, কিন্তু দেখেন সে হচ্ছে 1 নম্বরে আছে, তাকে 1 নম্বরে দিচ্ছে এবং রেটিংটা দেখেন 3 তে আছে। খেয়াল করছেন? সে তার এইখানে তার টাইপ হচ্ছে জেনারেল, অর্থাৎ সাধারণ একটা অ্যাকাউন্ট দেয়া করতে পারবেন, আপনি ক্রিয়েট করতে পারবেন। এবং ইন্ডিয়াতে পপুলারিটি হচ্ছে 32%, অর্থাৎ ইন্ডিয়ার মানুষ 32% মানুষ আপনার পিপল পাওয়ার পার আওয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। এবং দেখেন গ্লোবাল র‍্যাঙ্ক হচ্ছে আপনার 6022,
আমরা অনেকে হয়তো একটা জানি র্যাঙ্ক যদি নাম্বারটা অনেক বেশি হয় সেটা কিন্তু পিছনে, র্যাঙ্ক সিস্টেমটা হচ্ছে যত নাম্বার বেশি হয় তত পিছনে, যত কম হবে তবে সামনে, তাই তো? এখন এইখানে দেখেন ওর র্যাঙ্কটা হচ্ছে 6022, এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে, অর্থাৎ জেনারেল টোটাল মধ্যে আপনার র্যাঙ্কটা, গ্লোবাল র্যাঙ্ক ফুল ওয়ার্ল্ডের মধ্যে তার র্যাঙ্কটা হচ্ছে এটা, অর্থাৎ মানুষ এটাকে ট্রাস্ট করে না। কিন্তু ইন্ডিয়ার মধ্যে দেখেন প্রায় 32% মানুষ এটা অ্যাকাউন্ট ইউজ করতেছে এবং তার রেটিংটাও আপনার ভালো। সেক্ষেত্রে আবার এখানে একটু খেয়াল করে দেখেন জুবলি যে অপশনটা আছে সেটা রাশিয়ার মধ্যে মাত্র 20% আছে, 12% আছে এবং তার রেটিং দেখেন, র্যাঙ্ক দেখেন, গ্লোবাল র্যাঙ্ক হচ্ছে অনেক কম, অর্থাৎ সে অনেক ভালো একটা পজিশন আছে, পিপল পাওয়ার থেকে অনেক ভালো আছে, কিন্তু আমরা এটা সম্পর্কে কেউ জানি না। আমরা দেখেন খেয়াল করে দেখেন আপওয়ার্ক সম্পর্কে জানি, তার রেটিং আবার গ্লোবাল রেটিং এর থেকে কম আছে, জুবলি থেকে কম আছে, এবং ইউএস এর মধ্যে 32% মানুষ এটা ইউজ করে। দেখেন দা মিউজ, এটা হচ্ছে ইউএস এর মধ্যে 55% মানুষ ইউজ করে। আমরা হয়তো অনেকেই জানি না, সেটা হচ্ছে এই যে আমরা যে ফ্রিল্যান্সিং কাজগুলো করি, বিশেষ করে আপনার আপওয়ার্কে করি, freelancer.com এ করি, fiverr.com এ করি, এগুলো হচ্ছে বাংলাদেশের মধ্যে পপুলার এবং প্রচুর কাজ হয়। এগুলোর মধ্যে যারা ক্লায়েন্ট হিসেবে থাকে তারাও কিন্তু ফ্রিল্যান্সার, তারা কি করে, এই যে দেখেন, এই যে আমরা মিউজ জানি না, জুবলি জানি না, ইউএস এর মধ্যে ইউজ করতেছে মিউজ, ওইখানে কি করতেছে, যারা ক্লাস করতেছে তারা হচ্ছে কাজগুলো নেয়, নিয়ে গ্লোবাল মার্কেটে ছেড়ে দিচ্ছে বাংলাদেশ থেকে। ওইখানে একটা কাজ নেয়, আমি আপনাদেরকে সাথে শেয়ার করছিলাম মনে হয়, আমি 4টা না 6টা ব্যানার তৈরি করছিলাম, আমাকে 25,000 টাকা দিয়েছিল, শেয়ার করছিলাম না আপনাদের সাথে? উনি কিন্তু অলরেডি ওইখান থেকে ইনকাম করছে, বাংলাদেশি টাকায় আমাকে 25,000 টাকা দিচ্ছে, যে কাজটা করতে আমার সময় লাগছে 2 থেকে 2.5 ঘন্টা। ওই কাজটা যদি আমি লোকাল মার্কেট প্লেস থেকে করতাম বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে করতাম বা ফাইবার থেকে করতাম, আমার সর্বোচ্চ আপনার আসতে হচ্ছে কত, সর্বোচ্চ গেলে 8,000 টাকা, $100 দিত সে হাইস্ট, সেখানে সে আমাকে 25,000 টাকা দিচ্ছে, আই মিন হচ্ছে $300 কাছাকাছি। তো আমার কাছে যদি সে $300 দেয়, সে নিশ্চয়ই আরো লাভ করছে, বুঝতে পারছেন কথাটা? তো এই হচ্ছে আমাদের মেইন প্রবলেম, আমরা আসলে যাদের কাজ করে তারা হচ্ছে ফ্রিল্যান্সার, তারাও উন্মুক্ত ফ্রিল্যান্সার, তারা ক্লায়েন্ট সেজে এখানে এসে কাজ করে। অর্থাৎ মার্কেট প্লেসে আপনার 2 ধরনের ক্লায়েন্ট, আমি বলছি 2 ধরনের ক্যাটাগরি মানুষ থাকে, এক হচ্ছে আপনার ক্লায়েন্ট, আরেকজন হচ্ছে সেলার। ক্লায়েন্ট হচ্ছে ক্লায়েন্ট অনুযায়ী সে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, আর যিনি সেলার উনি তো সেলার হিসেবে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে। অর্থাৎ আমি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি তখন আমি কি হিসেবে ক্রিয়েট করব, সেলার হিসেবে না ক্লায়েন্ট হিসেবে? আপনি ইচ্ছা করলে সব করতে পারবেন, পরবর্তীতে আপনি ইচ্ছা করলে ক্লায়েন্ট হয়ে যেতে পারবেন, কোনো প্রবলেম হবে না, যে কোনো সময় ক্লায়েন্ট বা সেলার হয়ে যেতে পারেন। যেমন সে এখান থেকে নিচ্ছে তখন সে সেলার, বুঝতে পারছি, আবার যখন এখানে আসতেছে তখন ক্লায়েন্ট, মার্কেট প্লেস যখনই চেঞ্জ হচ্ছে তখন ক্লায়েন্ট হয়ে যাচ্ছে। তাহলে স্যার ফ্রিল্যান্সিং এর ভিতরে খুব কম সংখ্যক ফ্রিল্যান্সার আছে যারা হচ্ছে ডাইরেক্ট ক্লায়েন্টের সাথে কাজ করে, খুব কম সংখ্যক, এবং যারা ডাইরেক্ট ক্লায়েন্টের সাথে কাজ করে তাদের কিন্তু কোনো মার্কেট প্লেসের প্রয়োজন হয় না, তারা হচ্ছে ডাইরেক্টলি কথা বলে। এই যে ক্রিয়েটিভ আইডি প্রত্যেক মাসে মিনিমাম কয়েক লক্ষ ডলার ইনকাম করে ফ্রিল্যান্সিং করে, মিনিমাম $1 লক্ষ ইনকাম করে, 1 লক্ষ বাদ দিলাম $50,000 ইনকাম করে, এটা একদম মাস্ট। যদি টোটাল 500 মানুষ কাজ করে থাকে অ্যাজ এ গাই হিসাবে, এমপ্লয়ি হিসাবে, তাহলে মিনিমাম $50,000 ইনকাম করেছে, এবং $50,000 এই মার্কেট প্লেস থেকে ইনকাম করা পসিবল না। কেন পসিবল না? কারণ আমি একটা কাজ দিচ্ছি $500, এই কাজটা যখন আমি মার্কেট প্লেসে দিব, মার্কেট প্লেস এখান থেকে কিছু পার্সেন্টেজ কাটবে, তার এখানে যে শো করছেন বা এখানে যে আপ করছেন এজন্য। এরপর হচ্ছে আপনি যখন আমাকে কাজ দিবেন, অর্থাৎ আমি যখন কাজটা পাচ্ছি আমার টাকা থেকে আবার সে কিছু পার্সেন্টেজ কাটবে, তো 2 জায়গায় পার্সেন্টেজ কাটতেছে, তো $500 থেকে মিনিমাম সে $50 কাটবে, তো আমাকে $550 ইনভেস্ট করতে হচ্ছে। আমি একটা লগো ক্রিয়েট করব, ওটার জন্য আমাকে $550 ইনভেস্ট করার পর আমি হচ্ছে $500 এটা মার্ক আসছে, যখন আবার আমার কাছে আসবে তখন আমি পাচ্ছি $450, অর্থাৎ মধ্যখান থেকে সে $100 ইনকাম করতেছে। এই জন্য ডিরেক্ট ক্লায়েন্টরা কি করে, আপনার সাথে আমি যোগাযোগ করব যে তোমাকে এক কাজ করতেছি $450 দিয়ে দিচ্ছি, তার কিন্তু অলরেডি $100 সেভ একজন ক্লায়েন্টের। এই জন্য যখন দেখেন যে মোটামুটি কমিউনিকেশন ভালো হয়ে যায় তখন ক্লায়েন্টের হচ্ছে বের হয়ে যায় যে তুমি এক কাজ করো, তুমি আমার সাথে অন্যভাবে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতে পারে, ইমেল নাম্বার দিয়ে দিতে পারে, এইসব বিষয়। জি, আপনি যেটা শুনছেন ঠিকই বলছেন, যে অর্থাৎ এই মার্কেট প্লেসগুলোর মধ্যে যখনই আপনি কমিউনিকেশন করবেন, বিশেষ করে পার্সোনাল ইনফরমেশন, তখন এই মার্কেট প্লেসগুলোর মধ্যে
আপনার অ্যাকাউন্টটা থাকবে না, আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেবে। কিন্তু এটার একটা টেকনিক আছে। টেকনিকটা কেমন? আমি হচ্ছে একজন ক্লায়েন্ট, ঠিক আছে? আমি যখন ক্লায়েন্ট হচ্ছে ওনাকে মনে করেন দিলাম, মেসেজ করে দিলাম যে তুমি আমার এই মেইলে যোগাযোগ করতে পারো। ওনার রেসপন্সিবিলিটি কি হবে? উনি হচ্ছে রেসপন্স করবে, উনিও যদি রেসপন্স ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, যখন আমি রেসপন্স করলাম ইয়েস, ইয়েস যখন রেসপন্স করলাম তখনই আমার সাসপেন্ড হবে। ওনার রেসপন্সিবল হবে সরি এখানে এটা শেয়ার করা যাবে না, এটা আমার অ্যাকাউন্ট ক্রিয়েট প্রবলেম হবে, অর্থাৎ আমি আপনাকে ইগনোর করতেছি। পরবর্তীতে কিন্তু আমি মেইল একটা পাঠিয়ে দিচ্ছি আপনাকে, আমি পার্সোনালি মেইল একটা পাঠিয়ে দিচ্ছি। সিস্টেম হচ্ছে এইটা, এইটা হচ্ছে সিস্টেম। অ্যাকচুয়ালি এই যে বড় বড় মার্কেট প্লেস গুলো আছে এক একটার মধ্যে কয়েক লাখ কয়েক কোটি আপনার সেলার আছে, ঠিক আছে? সব মিলিয়ে প্রায় 1 কোটি, মনে করেন 50 লাখ বা 5 লাখ। এই 5 লাখকে একজন মানুষের এটাকে কন্ট্রোল করা পসিবল না। এখানে সব কিন্তু রোবোটিক সিস্টেমে চলে, সব চলে হচ্ছে রোবোটিক সিস্টেমে। রোবোটিক সিস্টেম কি? ওখানে লেখা আছে, ওকে যদি লেখা থাকে কোনো লিংকের নিচে তাহলে মনে করবে এটা স্প্যাম, তখন তুমি তাকে ধরো। এটা হচ্ছে রোবোটিক সিস্টেমকে ইন্ডিকেট করা আছে। যখন আপনি একটা লিংক শেয়ার করলেন, এরপরে যদি আপনি ওকে করে দিলেন, লিখলেন বা আপনার কয়েকটা সেন্টেন্স অ্যাড করে রাখছে যেগুলো আমরা সবসময় ইউজ করি, ওগুলোর মধ্যে পড়লে আপনারটা ওয়ার্নিং এ চলে আসতেছে। ওয়ার্নিং চলে আসা মানে সাসপেন্ডে যাচ্ছে। এখন ওগুলো বাদে যখন আপনি ইউজ করবেন না, এখানে নেগেটিভ সেন্টেন্স ইউজ করতেছেন, তখন কিন্তু সে ধরতেছে না। মানে এগুলো হচ্ছে ওয়ে। না হলে হাজার হাজার মানুষ, এই যে ক্লায়েন্ট গুলো, ওরা আমাদের সাথে যোগাযোগ করতেছে কিভাবে, মার্কেট প্লেস থেকে বের হচ্ছে কিভাবে, সিস্টেম হচ্ছে এইটা। সে তো আমার হোয়াটসঅ্যাপ, কারণ আমি তাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারতেছি না, আমি তাকে ইমেল অ্যাড্রেস দিতে পারতেছি না, কারণ আমি যদি ডিরেক্ট দিই প্রথমে আমাকে একটা সাবসাইন করে দিবে, আর ও দিলে আমি ওকে নেগেটিভ আনসার দিব যে না এটা হবে না, এটা সেইটা অমুক সুমুক। বুঝতে পারছি? এইখানে যে ক্লায়েন্টরা করে, এখন ক্লায়েন্টরাও জানে যে এখানে আপনার এগুলো ইউজ করা যায় না, সে কি করে এই কাজটাই করে, এবং যে সেলার সে করতেছে নেগেটিভ আনসার করতেছে, এবং এখানে $5 $10 একটা কাজ দিয়ে তার সাথে একটা কমিউনিকেশন রেডি করতেছে। অর্থাৎ মার্কেট প্লেসে বুঝতে দিতেছে যে তুমি না করার পর আমি তাকে এইখানে একটা কাজ দিচ্ছি। এগুলো হচ্ছে যারা ক্লেভার তারা হচ্ছে এই কাজগুলো করে। ওই ক্লায়েন্ট আবার কি করতেছে, $5 একটা কাজ ওনাকে দিল, যে ঠিক আছে তুমি যখন না করছো তোমাকে এইখানেই দেই কাজটা, কিন্তু ওইখানে কিন্তু আমি নক করে ফেলছি, ওইখানে হচ্ছে সে $100 কাজটা আমাকে দিয়ে দিচ্ছে আলাদাভাবে। এখানে $5 দিল, ওইখানে $100 কাজটা দিয়ে দিচ্ছে। অর্থাৎ আস্তে আস্তে আমি বের হয়ে যাচ্ছি। বুঝতে পারছি? তো এইভাবে কি করতে হয়, কমিউনিকেশন গুলো রেডি করতে হয়। আমার যে মূল টার্গেটটা বা মূল কথাটা ছিল সেটা হচ্ছে এই যে আমরা এই মার্কেট প্লেস গুলো আছে, এই প্রত্যেকটা মার্কেট প্লেস কিন্তু এক একটা কান্ট্রিতে খুব জনপ্রিয়। যেমন খেয়াল করে দেখেন, এই যে লেখা আছে ফাইবার, এটা হচ্ছে বিগিনার কথা লেখা আছে, একদম যারা বিগিনার তাদের জন্য, এবং ইউএসএ এটার মধ্যে হচ্ছে আপনার 27% মানুষ ইউজ করে, এবং এটা রেটিংটা দেখেন, একটু খেয়াল করে দেখেন, এটা রেটিংটা অনেক কম, অর্থাৎ এইখান থেকে অনেক কম, এই পাশের থেকে অনেক কম, নিউজ থেকে অনেক কম। খেয়াল করছেন রেটিংটা অনেক কম। এরপর খেয়াল করে দেখেন স্টাক ওভারফ্লো যেটা আছে সেটা হচ্ছে আরো কম, 49, কিন্তু এটার নাম মনে আজকে ফার্স্ট জীবনে প্রথম শুনলাম, তাই না? এটা দেখেন কিন্তু খুব পপুলার, এটা কিন্তু ইউএস এর মধ্যে খুব পপুলার। বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, এই যে মার্কেট প্লেস গুলো যে আছে, এই মার্কেট প্লেস গুলোর মধ্যে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করব বা এটার মধ্যেই করতে হবে, এটা এরকম মানে ধারণা আমাদের মাথার মধ্যে চলে আসছে। আমরা এটা সম্পর্কে না জানার কারণে এই প্রবলেম হয়। আমরা এখন অনেকেই জানি 99, ডিজাইন হিল, তারপর হচ্ছে আপনার বিহেন্স। দেখেন আমরা বিহেন্স কে সবাই জানি একটা পোর্টফোলিও সাইট, তাই না? অ্যাকচুয়ালি বিহেন্স একটা মার্কেট প্লেস। এরকম অ্যাভেলেবেল অনেকগুলো অংশ আছে, এবং তার রেটিংটা দেখেন, এবং কোথায় কত ক্যাটাগরি আছে, কি আছে, কোন অংশগুলোর মধ্যে আপনার বেশি পপুলার, সেগুলো আমরা একটু দেখলাম। এখন এই যে জিনিসগুলো দেখলাম, দেখার উদ্দেশ্যটা কি বা আপনাদেরকে জানানোর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে এই, আমি ইচ্ছা করলে এখান থেকে যে কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, তবে আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। এখন মনে করেন আপনি চিন্তা করতেছেন, যেমন ইউএস এর মধ্যে পেপালটা ইউজ হয়, জানেন না? মার্কেট প্লেসের জন্য পেপাল ইউজ হয়। যেমন বাংলাদেশের জন্য ফাইবার, ফ্রিল্যান্সার কিন্তু আপনার লোকাল ব্যাংক ট্রান্সফার দিয়ে দিচ্ছে, খুব সহজে আপনি লোকাল ব্যাংক ট্রান্সফার করতে পারেন। কিন্তু এইসব জায়গার মধ্যে আপনার কিন্তু সবগুলো মার্কেট প্লেসের মধ্যে কিন্তু আপনার লোকাল ব্যাংক ট্রান্সফার নাই। এখন আপনি আবেগে চিন্তা করলেন যে আমার তো 55% আছে ইউএস এরটায়, ওইটার মধ্যে করি, ওইখানে করলে যে আমার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল আর ওটার থেকে আমি সুফল পাবো, তা কিন্তু না। আমাকে কিন্তু জোন ভাগ করে নিতে হবে, আমাকে খেয়াল রাখতে হবে এশিয়ার মধ্যে কোনগুলো ভালো কাজ করতেছে, এশিয়ার মধ্যে কোন কোন মার্কেট প্লেস গুলো ভালো পপুলার, কারণ জোন অনুযায়ী আমি কাজও পাওয়ার সম্ভাবনা আছে। বুঝতে পারছি কথাটা?
এই জন্য মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমাকে খেয়াল রাখতে হবে। তো বাংলাদেশের জন্য 99design.com, তারপর হচ্ছে ডিজাইন হিল, তারপর হচ্ছে গুরু, পিপল পার আওয়ার, তারপর হচ্ছে আপনার আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, এরকম আরো কয়েকটা সাইট আছে যেগুলোর মধ্যে আপনি কি করতে পারবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব 2টা বা 3টার বেশি অ্যাকাউন্ট না ক্রিয়েট করার জন্য। আমি আরেকটা সাজেশন করব, সত্যি যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। এটা হচ্ছে আমার সাজেশন। কারণ কেন জানেন, আপনি যখন freelancer.com এ ভালো ইমপ্রুভ করে ফেলবেন তখন ফাইবারটা বাদ হয়ে যাবে, অর্থাৎ আপনি করতেছেন না। আবার হঠাৎ করে মনে হলো আরে ফাইবারতে একটা অ্যাকাউন্ট আছে, একটু যাই, গিয়ে দেখলেন যে ফাইবারে মোটামুটি একটু ভালো র‍্যাঙ্কে আসছে, তখন আবার এটার পিছনে সময় দিতে গিয়ে ফ্রিল্যান্সারটা নষ্ট হয়ে যায়। এজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা একটা বা 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন প্রথমে। যখন দেখবেন যে আপনার আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে তখন আপনি বুঝতে পারবেন যে কোত্থেকে কোথায় লাভ দেওয়া যায়, কোত্থেকে কোথায় লাভ দেওয়া যায়। তখন এখনকার আপওয়ার্ক অ্যাকাউন্ট 100% করা অনেকটাই কঠিন, অনেক কঠিন, অনেকগুলো চড়াই উতরে পার করে দেন হচ্ছে আপওয়ার্ক অ্যাকাউন্ট 100% করতে হয়। বুঝতে পারছি? আপনাকে ইংলিশ এক্সাম দিতে হবে, আপনাকে স্কিল এক্সাম দিতে হবে, অ্যাডোবির এক্সাম দিতে হবে, যদি আপনার ওই অ্যাডোবি সফটওয়্যার ইউজ করেন আর কি, অ্যাডোবির এক্সাম দিতে হবে, দেন হচ্ছে আপনার 100% হবে। আর আমার আজ থেকে আরো কত 8-9 বছর আগের আপওয়ার্ক অ্যাকাউন্ট 100% করা আছে, কিন্তু আমি এটার মধ্যে হাত দিই না। বুঝতে পারছেন কথাটা? এরকম অ্যাকাউন্ট যদি আমি বিক্রিও করি অনেক টাকা বিক্রি করতে পারবো, যার যদি চাই এটা বিক্রি করতে আমি অনেক টাকা বিক্রি করতে পারবো, কারণ 100% অ্যাকাউন্ট অনেক কম। বুঝতে পারছি? এই যে আমি ওটার মধ্যে কাজ করি নাই, কিছু করি না, রেখে দিছি, ওই আবেগে খুলে ফেলছি, আবেগে খুলে রেখে দিছি, পরবর্তীতে চিন্তা করলাম না এটার জন্য আমি না, বা আমার এটার মধ্যে কাজ না, আমি ফ্রিল্যান্সার এবং ফাইবার নিয়ে কাজ করি, ওটার মধ্যে আমার ভালো লাগে। বুঝতে পারছি কথাটা? এখন এই হচ্ছে মেইন থিম। আমরা যে এতগুলো দেখে 140টা যে ওপেন করে ফেলবো তা না, আমরা করব এখান থেকে একটা বা 2টা যেটার মধ্যে ভালো লাগে। তো এই যে এখন আপনি ইউএস এর অ্যাকাউন্ট যে খুলবেন, আপনার নেটওয়ার্ক তো দেশ মানে এশিয়া ইউজ হচ্ছে, আপনার নেটওয়ার্ক তো এশিয়া হচ্ছে, এখন আপনি বলবেন যে আমি ভিপিএন ইউজ করব। এখন ভিপিএন এর মধ্যে আরেকটা প্রবলেম আছে। ভিপিএন এর মধ্যে প্রবলেমটা কি? ভিপিএন এর মধ্যে প্রবলেমটা হচ্ছে এই কারণ এটা যে আপনি যখন ভিপিএন অন করতেছেন, ভিপিএন কিন্তু কখনো একটা কান্ট্রি কাজ করে না। জি, আপনি আজকে করতেছেন, এখন গেছেন সুইজারল্যান্ড, আবার গেছেন আমেরিকা, আবার গেছেন কানাডা, আবার গেছেন হচ্ছে ডেনমার্ক, এক এক দিন এক জায়গায় থাকবে। বুঝতে পারছেন? চেঞ্জ হচ্ছে। এক 2 নম্বর হচ্ছে যখন আপনি ইনফরমেশন দিবেন সেখানে তো আপনার ইনফরমেশন দিতে হবে, এবং এখানে আপনি ভেরিফিকেশনের জন্য যে কার্ড ইউজ করবেন সেখানে তো আপনি বাংলাদেশি বংশোদ্ভূত। বুঝতে পারছি? তো যখন আপনি মার্কেট প্লেসে যাচ্ছেন বা আপনি যে কোনো জায়গায় যাচ্ছেন তখন ওটা নিয়ে আপনি ভেরিফাই করতেছেন যে আসলে এটা কোথায়, দেখি একটু, যেহেতু আপনার নাম উঠতেছে, আপনার নিচের কান্ট্রি লেখা উঠতেছে যে আপনি কোন কান্ট্রি, তো আপনি অটোমেটিক্যালি তো মানে আপনি সরে আসতেছেন ট্র্যাক থেকে। ক্লিয়ার? আচ্ছা, 1 2 নম্বর হচ্ছে আপনি ইচ্ছা করলে এইখান থেকেই ওদেরকে ধরতে পারেন। যেমন আমার ইউএস এর একজন ক্লায়েন্ট, ওনার সাথে আমি ভালো কমিউনিকেশন করার পর উনি হচ্ছে বাইরে চলে আসছে, ওনাকে ধরতে পারছি। বুঝতে পারছেন? এইখান থেকে এইভাবে আপনি ক্লায়েন্ট ধরতে পারবেন। জি, মার্কেট প্লেসে যদি যাই, মানে মাথার মধ্যে এভাবে ঢুকায় দেয়, তোমার কিন্তু অবশ্যই একটা ক্রেডিট কার্ড থাকতে হবে, তোমার কিন্তু অবশ্যই একটা মাস্টার কার্ড থাকতে হবে, তোমার কিন্তু অবশ্যই একটা পেপাল অ্যাকাউন্ট থাকতে হবে। এগুলো হচ্ছে মাথার মধ্যে ঢুকায় দেয়। এগুলো করে কি করে, ওই টাকা আরো খায়। যেমন ওই যে স্যার বললো না যে একটা জেপিপিএনজি মিসকে জেপিজি মিস করে দিব, সে জানে না বিদায় তাকে বলছে $5 দিতে হবে। এখন আপনি তো জানেন না আসলে কি করতে হবে, এখন আমাকে বলতেছে যে তোমাকে কিন্তু একটা পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আর তুমি এক কাজ করো, পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে $200 লাগে, তুমি 16,000 আসে, তুমি এক কাজ করো 15,000 দিয়ে আমি করে দিচ্ছি। কিন্তু এটা যে আপনার কোনো কাজে আসবে না সেটা জানেন, এটা যে আপনার কোনো কাজে আসবে না সেটা সে জানেন। সে কি করতেছে, ভিপিএন ইউজ করে আরেক দেশে প্যাক করছে। এরকম আমি অনেকগুলো করছি, 3-4টা করে দিচ্ছি, কোনো কাজে আসে না, কোনো কারণ আসে না। এগুলো মাস্টার কার্ড থাকলে আপনি যেটা করতে পারবেন, যে কোনো জায়গা থেকে আপনি টাকা ট্রান্সফার করে নিয়ে আসতে পারেন। তো আপনি যখন আবার উইথড্র করবেন আপনার ব্যাংক কাটবে না, রেমিটেন্স কাটবে না, ঘুরে ফিরে আপু একই জিনিস, ডাইরেক্ট ব্যাংকে দিবেন। আপনার শুনেন, ডাইরেক্ট ব্যাংকে সুবিধা রাখি, যা কাটার ওইখান থেকে কেটে আপনার সামনে $10 চলে আসতেছে। তারপর আবার বাংলাদেশ সরকার 4% নিচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট, কিন্তু সবার মধ্যে বললাম না মাথার মধ্যে একটা ঢুকে, এই কারণে। আচ্ছা, এবার বলি আমরা মাস্টার কার্ড বা ক্রেডিট কার্ড কেন ইউজ করব। আপনি যদি কখনো কাউকে হায়ার করতে চান, অর্থাৎ আমি একজন সেলার, আমি ক্লায়েন্টে রূপান্তরিত হলাম, আমি বললাম একটু আগে সুইচ করতে পারবো, তাই না? আমি যখন একজন ক্লায়েন্ট হিসেবে আরেকজনকে হায়ার করব,
তখন আমাকে যখন মার্কেট প্লেসে আমি যখন কাজটা দিব তখন আমাকে কিন্তু এখানে পেড করে দিতে হয়, আমাকে টাকাটা জমা রাখতে হয়। এখন টাকাটা যখন আপনি জমা রাখবেন আপনি পে করবেন কিসের মাধ্যমে? পে করবেন কিসের মাধ্যমে? ক্রেডিট কার্ডের মাধ্যমে অথবা মাস্টার কার্ডের মাধ্যমে আপনি পে করে ওনাদেরকে টাকাটা জমা দিতে হয়। এই যে আমরা অনেকে জানি না আপনার কন্টেস্ট করছেন কিনা, কন্টেস্টের মধ্যে অনেক সময় দেখবেন আপনি কন্টেস্ট করছেন কিন্তু এটা উইন হয় নাই, তখন আপনাকে একটা প্রাইজ মানি দিচ্ছে, আছে না? প্রাইজ মানি দেয় একটা। এই প্রাইজ মানিটা কি freelancer.com থেকে দেয়? তারা কিন্তু করেন, এটা কি করে, ওই যে টাকাটা আপনার জমা রাখছিল ওইখান থেকে সবাইকে একটা টাকা দিয়ে দেয় এবং নিজের টাকাটা নিজে কেটে যে টাকাটা আছে ওইটা অনুযায়ী দিয়ে দেয় সবাইকে। না হলে সে কোত্থেকে পেল টাকাটা? সে তো নিজের টাকা কখনো ভেঙে দিবে না। আর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে বা আপনাকে যদি অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে কোনো কিছু সাবমিট করেন তখন অবশ্যই আপনাকে টাকাটা জমা রাখতে হবে। টাকাটা পে করার পর দেন হচ্ছে এটা ভিজিবল হবে, না হলে আপনার হবে না। বুঝতে পারছেন? তো এই জন্য ওই সময়গুলোর মধ্যে আমাকে পেমেন্ট অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়, সেখানে মাস্টার কার্ড বা ক্রেডিট কার্ড আমাকে অ্যাড করে কাজ করতে হয়। এছাড়া আপনি যদি অ্যাজ এ সেলার হিসেবে কাজ করেন সারা জীবন মাস্টার কার্ড গ্যাপ ছাড়াই আপনি কাজ করতে পারেন, সারা জীবন কোনো সমস্যা নেই আপনার। ক্লিয়ার? আচ্ছা, এই যে মার্কেট প্লেস গুলোর মধ্যে আছে, মার্কেট প্লেস গুলোর মধ্যে অনেক মার্কেট প্লেস আছে। এই মার্কেট প্লেসের মধ্যে আমরা দুইটা মার্কেট প্লেস নিয়ে কাজ করব। এক নম্বর হচ্ছে freelancer.com আর একটা হচ্ছে আপনার fiverr.com। এখন হয়তো আপনার একটা কোশ্চেন থাকতে পারে, এই যে এত মার্কেট প্লেসের মধ্যে আপনি কেন freelancer.com আর fiverr.com নিয়ে কাজ করবেন সেটা সম্পর্কে একটু বলেন। একটু খেয়াল করে দেখেন, freelancer.com এশিয়ার মধ্যে কাজ করে, ইন্ডিয়া, খেয়াল করছেন? এই যে এবার খেয়াল করে দেখেন ফাইবার ইউএস এর মধ্যেও পপুলার। বুঝতে পারছি? এবং সবচেয়ে বড় যে কথাটা হচ্ছে যে দেখেন বিগিনার লেভেল, এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে বিগিনার লেভেল। বিগিনার লেভেলের হচ্ছে এই, আপনি কোনো কাজই জানেন না, আপনার কোনো স্কিল নাই, ইচ্ছা করলে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে পারেন। এই ক্ষেত্রে কেউ বলবে না তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছো কেন। যেমন অন্যান্য অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করে, যেমন 1990design.com এ যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন বা আপনার গ্রাফিক্স রিভার নামের একটা মার্কেট প্লেস আপনি জানেন, সেখানে কিন্তু অ্যাকুরেট, ইউনিক এবং ক্রিয়েটিভ ডিজাইন না হলে আপনার অ্যাপ্রুভ হয় না, আপনাকে বাদ দিয়ে দেয়, তাই না? ইউনিক হইতে হবে, অ্যাকুরেট হইতে হবে, নিজস্ব ডিজাইন হইতে হবে, দেন হচ্ছে আপনি এটাকে অ্যাপ্রুভ করতে পারবেন, না হলে আপনার অ্যাপ্রুভাল আসে না। কিন্তু এইসব মার্কেট প্লেস গুলোর মধ্যে আপনি খুব সহজেই এখানে কি করতে পারবেন, আপনি কাজ করতে পারবেন। এখানে কাজ করার আরেকটা সুবিধা কি জানেন? সুবিধা হচ্ছে আপনি বুঝতে পারবেন আপনার ভুলগুলো কোথায়। আপনি কন্টেস্ট করলেন, কন্টেস্টটা কেমন? সাপোজ মনে করেন আমি বললাম আমার একটা লগো দরকার, লগোটার মধ্যে একটা সাপ থাকবে, মনে করেন লগোটার মধ্যে একটা সাপ থাকবে, নিচে হচ্ছে বড় করে এরকম লেখা থাকবে। এখন উনি কি করবেন, আমি সবাইকে বললাম এই কথাটা, বলার পর এবং আমি বলেও দিছি যে এটার জন্য আমি সবাইকে 200 টাকা দিব, যে ভালো হবে, যারটা ভালো হবে তার কাছ থেকে আমি 200 টাকাতে কিনে নিব। এখন আপনি কি করলেন, সবাই নিজ নিজ মতো তৈরি করতেছেন। এখন উনি হচ্ছে ধরা সাপ ইউজ করছেন, উনি হচ্ছে মাত্রা সাপ ইউজ করছেন, উনি হচ্ছে দারাস সাপ ইউজ করছেন, এক একজন এক একটা করছেন, করে আপনি ডিজাইনটা কনসেপ্টটা করলেন। করার পর আমি কি করলাম, ওনারটা নিলাম। ওনারটা নেওয়ার পর উনি চিন্তা করবে কি ব্যাপার, ওনারটা নিল কেন, ওনারটার মধ্যে পার্থক্যটা কই? উনি দেখলো যে ওনারটা যে সাপটা ইউজ করেছে সাপটা অনেক বড় ছিল, কালার কনসেপ্টটা একটু হয়নি, লেখাটা ঠিক হয়নি। মার্কেট প্লেস ভেরিফিকেশন করার জন্য আপনার ডকুমেন্ট ইউজ করতে হয়। ডকুমেন্ট যখন আপনি ইউজ করবেন, সাপোজ আপনি মনে করেন বাংলাদেশে ইউজ করতেছেন, বাংলাদেশে আছেন, এখন আপনি যদি এখানে আপনার আইডি কার্ড ইউজ করবেন, স্মার্ট আইডি কার্ড হইতে পারে, ন্যাশনাল আইডি কার্ড হইতে পারে, ড্রাইভিং লাইসেন্স হইতে পারে, পাসপোর্ট হইতে পারে, এগুলো দিয়ে তো আপনি ভেরিফিকেশন করবেন। এখন আপনার এখানে কান্ট্রি থাকবে বাংলাদেশি, কিন্তু আপনার লোকেশনটা দেখাবে হচ্ছে জার্মানি। বুঝতে পারছেন? সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। আর আপনি ইচ্ছা করলে ওদের সাথে কথা বলে আপনি আপনার টোটাল অংশটাই চেঞ্জ করে নিতে পারেন, যে পাসপোর্ট ইউজ করে কাজ করতে পারেন। আচ্ছা জি, আপনাদের এবার অ্যাকাউন্ট বেন্ড হওয়ার কয়েকটা কারণের মধ্যে একটা হচ্ছে যদি লিংক শেয়ার করেন, আনঅথরাইজড লিংক, যেটা হচ্ছে ওরা সাসপেন্ড মানে ইয়া করে না, ওইটা হচ্ছে একটা। নাম্বার 2 হচ্ছে যদি রিপোর্ট দেয়, রিপোর্ট দুই ধরনের রিপোর্ট, একটা হচ্ছে সেলার বাই সেলার, অর্থাৎ আমি খুব ভালো কাজ করতেছি, উনি কি করলো, চারজন হচ্ছে একটা টিমের চারজনের 4টা অ্যাকাউন্ট আছে, ওনারা হচ্ছে রিপোর্ট দিলে হচ্ছে উনি কপি কাজ করতেছেন, আমার কপি কাজ করতেছেন, করে আমি একটা প্রুফ দিয়ে দিলাম যে আপনি একটা এই ঘড়িটা তৈরি করছেন, আপনি এখন এই ঘড়িটাই উনি তৈরি করছেন, বাট হচ্ছে এটার কালারটা হচ্ছে নীল ছিল, উনি লাল করে ফেলছেন, ভিতরে হয়তো কাটাটা চেঞ্জ করে দিচ্ছেন,
এখন উনি বলতেছে যে আমার কনসেপ্ট ইউজ করে উনি কাজ করছেন, অর্থাৎ উনি কপি পেস্ট করছেন, মানে কপিরাইট ইস্যু দিছেন। দেন হচ্ছে আমি রিপোর্ট দিলাম, এটা হচ্ছে সাসপেন্ড হয়ে যাবে। নাম্বার 3 যেটা আছে, যেটা আরেকটা যে বিষয়টা আছে সেটা হচ্ছে ক্লায়েন্ট যদি আপনাকে ব্যাড রিভিউ দেয়, এই ব্যাড রিভিউর আবার মানে পরিমাপ আছে, আপনাকে বলে দিবে যে তোমাকে ক্লায়েন্ট ব্যাড রিভিউ দিছে এবং তোমাকে সে স্টার দেয়নি এবং তোমার নামে রিপোর্ট করছে, এটা হচ্ছে ক্লায়েন্ট কর্তৃক। সে আপনাকে যখন দিবে তখন হচ্ছে একটা ওয়ার্নিং দেয়, কিন্তু সেলার বাই সেলার দিলে কোনো ওয়ার্নিং আসে না। সেলার বাই সেলার যদি দেয় তখন ওয়ার্নিং আসে না, তখন সে সাসপেন্ড করার পর আপনাকে মেইল দিবে যে তোমার সাসপেন্ড হয়ে গেছে, কি কারণে হয়েছে, তুমি এরকম কাজ করছো জন্য। যদি একজন দুজন হয় না, 3 4 জন 5 জন 7 জন দিলে হয়ে যায়। আর ক্লায়েন্ট যেটা করে সেটা হচ্ছে যখনই একটা ক্লায়েন্ট যখন রিভিউ দেয় তখন হচ্ছে তারা এটাকে খুব গুরুত্ব সহকারে দেখে, একজন দিলেও হয়। স্যার এই যে বৃষ্টি আপু যেমন হলো না যে আপনি একটা রেটিং দিলেন, আপনি রেটিং দেওয়ার পর আপনার মনে হচ্ছে যে আমি ভুল করছি, আপনি কিন্তু আপনারটা কারেকশন করতে পারবেন, রেটিংটা বাড়ায় দিতে পারবেন, ঠিক ওনার সাইড থেকে উনি করতে পারবেন। আপনি ওনাকে রিকোয়েস্ট করতে হবে যে তুমি আমাকে রেটিংটা কম দিছো, তুমি একটু রেটিংটা বাড়ায় দাও, এটা রিকোয়েস্ট করলে ওনারা করে দেয়। আচ্ছা, আর থার্ড যে বিষয়টা বলতেছিলাম, ক্লায়েন্ট যদি আপনাকে রিপোর্ট দেয় তখন আপনি শেষ, কারণ ক্লায়েন্ট হচ্ছে এদের সম্বল, এদের অ্যাসেট কি ক্লায়েন্ট। তো এই ক্লায়েন্টে যদি কোনো কারণে চলে যায় আমার মার্কেট প্লেস থেকে, আমার লস, এই জন্য আমি কি করতেছি, সেলারকে বেশি পরিমাণ মানে হ্যারাস করি। আচ্ছা যাই হোক, তো এই হচ্ছে আমরা যেগুলো দেখলাম, এই হচ্ছে মার্কেট প্লেস। এই মার্কেট প্লেস গুলোর মধ্যে আমরা দুইটা মার্কেট প্লেস নিয়ে কাজ করব, একটা হচ্ছে আপনার freelancer.com আর একটা হচ্ছে fiverr.com। freelancer.com জিনিসটা কি আর fiverr.com জিনিসটা কি, এটা নিয়ে একটু কথা বলবো, তবে এর আগে আমি যদি এখানে একটু লিখি, আমি যদি এখানে freelancer.com লিখে সার্চ করি তখন আমার সামনে অনেকগুলো অপশন আসবে। এখান থেকে আমি জাস্ট এখানে যাব www.freelancer.com, হায়ার ফ্রিল্যান্সার এন্ড ফাইন্ড ফ্রিল্যান্সার জব অনলাইন। আমি যদি এখানে ক্লিক করি তখন আমার সামনে এই ইন্টারফেসটা আসবে। ক্লিয়ার, এই ইন্টারফেসটা আসবে। আমি এখানে যদি আবার একটু লিখি যে fiverr.com, যদি আমি একটু লিখি fiverr.com লিখে যদি আমি সার্চ করি তখন দেখেন আমার সামনে এই টাইপের একটা অপশন আসবে। আমি জাস্ট এইখানে যাব, আমরা অনেক সময় এইখানে ক্লিক করি, অ্যাকচুয়ালি এখানে আমরা ক্লিক করব না, কারণ দেখেন এটা হচ্ছে অ্যাড, এটা হচ্ছে অ্যাড, এটার মধ্যে আমরা ক্লিক করব না, এটা হচ্ছে আমার মেইন আপনার সাইট। আমি এখানে গেলাম, এখানে গেলে আমার অংশটা হচ্ছে এই টাইপের আসবে, অর্থাৎ এটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সার fiverr.com এর ইন্টারফেস, আর এটা হচ্ছে আমার fiverr.com freelancer.com এর ইন্টারফেস। এখন দুইটা হচ্ছে দুইটা জিনিস। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যদি একদম নিচের দিকে যাই, একদম নিচের দিকে যদি যাই, এখানে দেখেন ক্যাটাগরি গুলো আছে, কোন কোন ক্যাটাগরিতে আপনি কি কাজ করতে পারবেন। এখানে গ্রাফিক্স ডিজাইনের, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন আছে, দেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং আছে, রাইটিং এন্ড ট্রান্সলেশন আছে, ভিডিও এন্ড অ্যানিমেশন আছে, মিউজিক এন্ড অডিও আছে, প্রোগ্রামিং এন্ড টেক্সট আছে, ডাটা, বিজনেস, লাইফস্টাইল, অনেকগুলো অপশন আছে। এখান থেকে আপনি যেই ক্যাটাগরির কাজ করতে চান ওই রিলেটেড আমি কি করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখন এখানে একটা কথা বলে দেই আপনাদেরকে, যেহেতু আমরা দুই ধরনের কাজ শিখছি, অ্যানিমেশনে শিখছি, 2D ও শিখছি। 2D বলতে আমি বুঝাচ্ছি যে ইলাস্ট্রেটর, ফটোশপ। এইজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, freelancer.com এর যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করব হচ্ছে অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে। কেন জানেন? কারণ হচ্ছে এখানে আপনার লগো ডিজাইনের কাজ, বিজনেস কার্ডের কাজ বা এই রিলেটেড কাজগুলো ভালো পাওয়া যায় এবং কন্টেস্ট করা যায়, ঠিক আছে। আর ফাইবারের মধ্যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা অ্যাজ এ অ্যানিমেটর হিসেবে কাজ করব, বুঝতে পারছি? অর্থাৎ অ্যানিমেশন 2D এর জন্য আমরা এখানে গিগ ক্রিয়েট করব। আমরা দুই ধরনের মার্কেট প্লেসে দুই ধরনের কাজ করব। এর আরো একটা কারণ আছে, আরেকটা কারণ হচ্ছে আমি যদি অ্যানিমেশনে ভালো করি তাহলে আমি ফ্রিল্যান্সারটাকে সাইট করব, আর যদি দেখি আমি 2D তে ভালো করতেছি, অর্থাৎ আমি গ্রাফিক্সে ভালো করতেছি, তখন আমি অ্যানিমেশনটাকে সাইট করব। কারণ আমার পক্ষে 2D প্লাস হচ্ছে অ্যানিমেশন, অর্থাৎ আমার পক্ষে ইলাস্ট্রেটর, ফটোশপ বা গ্রাফিক্স আর অ্যানিমেশন একসাথে একভাবে ভালো করা কখনোই পসিবল না। যে কোনো একটা দিকে ফোকাস করবেন তাহলে হচ্ছে আপনি ক্রিয়েটিভ হইতে পারবেন, ভালো করতে পারবেন। আর যদি আপনি এটাকে চেঞ্জ করেন তাহলে আপনি ভালো করতে পারবেন না। বুঝতে পারছি কথাটা? প্রথমত যে কথাটা আসছে যে আমার একটা অ্যাকাউন্ট আছে, অনেকদিন আগে ক্রিয়েট করছি কিন্তু কাজ করি নাই। আমি গতকাল এটা নিয়ে কথা বলছি, আরেকবার বলতেছি, মার্কেট প্লেস গুলোর মধ্যে আমি যখন, যেমন গতকাল কি ঘটছে, আজকে হয়তো বা রুলস চেঞ্জ হতে পারে, অর্থাৎ আপডেট হতে পারে। এখন আপনি যদি অনেকদিন আগে ক্রিয়েট করে থাকেন ওইটা আপডেটেড না, এইটাকে র‍্যাঙ্কে নিতে আপনার অনেক সময় লাগবে। এখন আপনি চাইলে কি করতে পারেন, আপনি ডিলিট করে দিয়ে কাজ করতে পারেন নতুন, অথবা আপনি আগেরটা নিয়েও কাজ করতে পারেন, তবে এটার মধ্যে আপনাকে প্রচুর সময় দিতে হবে।
প্রচুর সময়টা কি আপনাকে মার্কেটিংটা করতে হবে, যে আমি এই রিলেটেড কাজ করতে পারি, মার্কেটিং করতে হবে। freelancer.com এর মধ্যে মার্কেটিং করার কিছু না, এখানে হচ্ছে কাজ করতে হবে, অনেক বেশি বেশি কাজ করতে হবে, তখন আস্তে আস্তে আপনি র‍্যাঙ্কে উঠবেন। এর আগে আপনি র‍্যাঙ্কে উঠতে পারবেন না। আর ফাইবারের মধ্যে যদি থাকে তখন আপনাকে এটাকে মার্কেটিং করতে হবে, যত বেশি মার্কেটিং করবেন তত আপনি উপরের দিকে উঠবেন, না উঠতে পারবেন না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা কেন একটার মধ্যে দুই ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করি। দুই ধরনের যদি ক্যাটাগরি করতে তাহলে এখানে আপনার আলাদা আলাদা ক্যাটাগরি শো করতো না, অর্থাৎ দুই ধরনের কাজ দুই ধরনের। গ্রাফিক্স ডিজাইন ক্যাটাগরিটা হচ্ছে এক ধরনের, অ্যানিমেশনটা হচ্ছে আরেক ধরনের কাজ। দুইটা একসাথে আপনি মিলাতে পারবেন না। এক। দুই নম্বর হচ্ছে দুইটা যখন একসাথে মিলাতে যাবেন তখন দেখবেন যে ওই রিলেটেড কাজ আপনার আসতেছে না। বুঝতে পারছি? সাপোজ মনে করেন আমি এই কাজটা করতে ভালোবাসি, মনে করেন আমি রাজমিস্ত্রি, আপনি কি করবেন, রাজমিস্ত্রি টাইপের যে কাজগুলো আছে সেগুলো আমার কাছে নিয়ে আসবেন, তাই তো? আপনি মনে করেন উনি হচ্ছেন একজন নাপিত, মনে করেন, এখন আপনি নিশ্চয়ই আমার কাছে বলবেন না যে ভাই আপনি রাজমিস্ত্রি তো কাজ করেন, আপনি কেচি দিলে মনে চুলও কাটতে পারবেন। আমার মধ্যে একটা কাজ করবেন না, আমি আসলে স্কিল কোনটা, স্কিলটা শো করতেছে। এখন আমি দুটো কম্বিনেশন করে আমার স্কিলটাই নষ্ট হয়ে যাচ্ছে। মানুষের মধ্যে একটা মানে কাজ করবে যে ও দেখি নাপিত, আবার ও দেখি আবার বিল্ডিং তৈরি করে, কি যে বিল্ডিং তৈরি করবে না আমি জানাই আছে, এরকম একটা কথা চলে আসে না? ও যে কি ধরনের বিল্ডিং তৈরি করবে সে আমার জানাই আছে। হ্যাঁ, উনি যদি রড মিস্ত্রি হইতো তাহলে একটা চিন্তা ভাবনা করা যেত। বুঝতে পারছি কথাটা? ঘটনা এইভাবে ঘটে। এই জন্য সার্চ ইঞ্জিনও ওইভাবেই তারা হচ্ছে সার্চ করে। যদি আপনি ওই একই ক্যাটাগরিতে কাজ করেন তাহলে আপনাকে খুব সহজ উপরে দিকে উঠায় নেয়, আর যদি ভিন্ন ক্যাটাগরি চলে আসেন তখন আপনার র‍্যাঙ্কটা কমে যায়। প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমি ইলাস্ট্রেশন করতে খুব ভালোবাসি, আমি অ্যানিমেশনের দিকে যাব, তাই না? দ্বিতীয়টা হচ্ছে লগর তো অনেকগুলো ক্যাটাগরি আছে, ক্যাটাগরিগুলো কিভাবে কি করা যায় সেটা। তৃতীয়টা হচ্ছে উনি একটা সেক্টরে নিয়ে কাজ করতেছে, ভবিষ্যতে আরেকটা সেক্টরের মধ্যে যাবে বা এই রিলেটেড কাজ করবে কিনা। আচ্ছা, দুইটারে আপনাদের দুইটা কোশ্চেনে প্রায় একই রকম ইয়াটা। যদি আপনি এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে ভালো পারেন, যে বিষয়টা আপনি ভালো পারেন ওই রিলেটেড আপনি কাজ করতে পারেন। কিভাবে কাজ করবেন? fiverr.com এর মধ্যে একটা সুবিধা হচ্ছে আপনি 7টা গিগ তৈরি করতে পারবেন। আচ্ছা, ফাইবার সম্পর্কে একটু বলি আপনাদেরকে, তাহলে আপনারা ভালো বুঝবেন। এই মার্কেট প্লেসটা হচ্ছে কিছুটা দোকানের মতো, একটা দোকানের মতোই মনে করেন। সাপোজ মনে করেন আমি একটা দোকান খুলতেছি, আমি একটা ফার্মেসি খুললাম, আমার ফার্মেসির মধ্যে আমি এই মুহূর্তে 6টা ঔষধ আছে। কি কি ঔষধ আছে? নাপা আছে, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার ওরসেলাইন আছে, তারপর হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ আছে, প্রেসারের ওষুধ আছে, এই কয়েকটা ওষুধ আছে। এখন আপনি যখন যাবেন, আপনি আমার সামনে দিয়ে যাচ্ছেন, দেখলেন যে লেখা আছে, উপরে লেখা আছে ফার্মেসি, গিয়ে আমাকে দেখলেন যে সামনে গিয়ে দেখলেন এই এই বিষয়গুলো আছে। আপনি এখান থেকে আপনার যেটা লাগবে সেটাকে বলবেন যে ভাই এটা আমাকে দাও। এই ক্যাটাগরি কিন্তু সব ওষুধ। আপনি নিশ্চয়ই নাপা এক্সট্রা রাখছেন, আবার 1 কেজি চাল রাখেন নাই, তাই না? আপনি হয়তো বা প্রেসারের ওষুধ রাখছেন, বিরিয়ানি রাখেন নাই। অর্থাৎ আমি রেস্টুরেন্ট আর যা কিন্তু একসাথে করতেছি না। বুঝতে পারছি? আচ্ছা, যারা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে মানে প্রফেশনালি কাজ করে, তারা দুই ধরনের কাজ করে। তাদের সাধারণত দুইটা অ্যাকাউন্ট থাকে, দুই ক্যাটাগরির দুই ধরনের ইয়া থাকে। দেখবেন কিছু কিছু এখানে যদি যান, কিছু কিছু ফ্রিল্যান্সার দেখবেন তাদের একটা গিগ, ওই একটা গিগ দিয়ে তারা না হলে কয়েক কোটি টাকা ইনকাম করে ফেলছে একটা গিগ দিয়ে। তাহলে কি সে এইটা দিয়ে খুলছে? না, সে যখন খুলছিল তখন হচ্ছে সে মিক্সড একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিল, সেখান থেকে যেটাকে সে ভালো পারছে ওইটাকে সে আলাদা করে ফেলছে। তখন সে কি করলো? আলাদা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলো। এখন দ্বিতীয় যে কোশ্চেনটা থাকে, একই পিসি থেকে দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়? একটা কেন, 5টা ক্রিয়েট করতে পারবেন, তবে ব্রাউজার আলাদা আলাদা রাখতে হবে। আপনার ব্রাউজার আলাদা আলাদা থাকতে পারবে। এক, আপনারা অনেক সময় দেখবেন যে যারা হচ্ছে ফ্রিল্যান্সিং এর অনেকগুলো গ্রুপ আছে, দেখবেন ওইখানে অনেক সময় ছবি আপলোড করে যে একজনের 3টা মনিটর, সামনে 3টা মনিটর, পিসি কিন্তু একটাই, একটা পিসি থেকে 3টা মনিটর শো করতেছে। একটার মধ্যে হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে মানে ওপেন করা আছে, আরেকটার মধ্যে দ্বিতীয় অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে, আরেকটার মধ্যে তৃতীয় অ্যাকাউন্টটা ওপেন করা আছে। পিসি কিন্তু একটা ইউজ হচ্ছে, খেয়াল করবেন। ব্রাউজার আলাদা আলাদা ইউজ করতেছে। এইখানের একটা আইপি নাম্বার আছে না, আমার মনিটরেরও তো একটা আইপি নাম্বার আছে, আমার ওইখান থেকে পিসিরও তো একটা আইপি নাম্বার আছে, তো ইউজ তো হচ্ছে একই আইপি থেকে, কিন্তু আমার এখানে মেইল আলাদা আলাদা, আমার ডিটেইলস আলাদা আলাদা। বুঝতে পারছি কথাটা? এখন ইনফরমেশন নিয়ে আমাদের একটা প্রবলেম থাকতে পারে।
যখন আপনি একটা লেভেলে চলে যাবেন তখন আপনি ইনফরমেশন গুলো যাতে দিতে পারবেন, ফাইবারে দিতে পারবেন যে আমি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি এই ইনফরমেশনে, সে তখন আপনাকে মেইল করবে যে তুমি এইভাবে ক্রিয়েট করো। বুঝতে পারছেন কথাটা? সে তখন আপনাকে এটা সাজেস্ট করে। অর্থাৎ সবগুলো ওয়ে আছে। সে যখন দেখবে যে আপনি আসলে একজন বেস্ট সেলার, 2-3 তে চলে গেছেন, আপনি ভালো একটা টপ লেভেলের সেলার চলে আসছেন, তখন আপনাকে কেউ এনকারেজ করে তুমি এক কাজ করে করতে পারবে। বুঝতে পারছি? এই জন্য আপনি এখন যেটা পারেন সেটা নিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, আমি ভবিষ্যতে যাতে চলে যাব অ্যানিমেশনে চলে যাব, আপনি অ্যানিমেশনের ইচ্ছা করলে দুইটা লোগো গিগও ক্রিয়েট করে রেখে দিতে পারেন, কোনো প্রবলেম হবে না। তবে আমি যখন এখানে স্কিল দিব তখন ওইখানে আমাকে অবশ্যই অ্যানিমেশন স্কিলটা অ্যাক্টিভ করে রাখতে হবে, নাহলে আমি কিন্তু ওই রিলেটেড কাজ আমার এখানে আসবে না। বুঝতে পারছি? তো এই হচ্ছে আমাদের fiverr.com এর যে মার্কেট প্লেসটা সেটা, আর এটা হচ্ছে আমাদের freelancer.com এর একটা। আচ্ছা, আজকে যেহেতু আপনার সময় একটু কম, আমরা freelancer.com এ অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। কারণ হচ্ছে ফাইবার এর মধ্যে যেহেতু আমি দোকানের কথা বলছি, আমাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর দোকান সাজাইতে হবে। দোকান সাজানোর জন্য আমাকে যেই অপশনটা ইউজ করতে হয় সেটা হচ্ছে গিগ। এই গিগটা নিয়ে আমি একটু পরে কথা বলবো, কথা বলার পরে দেন হচ্ছে আমি গিগটা নিয়ে কাজ করব। গিগ কাকে বলে সেটা নিয়ে একটু কথা বলি। মার্কেট প্লেসে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, গিগ কাকে বলে সেটা একটু কথা বলি। যেমন আমি এখানে সাপোজ মনে করেন লোগো ডিজাইন লিখে সার্চ করলাম মনে করেন, বা আমি এখান থেকে বাদ দিয়ে দেই, যেহেতু আমি এটার মধ্যে অ্যানিমেশন রিলেটেড কাজ করব, এজন্য আমি অ্যানিমেশন রিলেটেড কাজে চলে যাচ্ছি নিচে। দেখেন ভিডিও এন্ড অ্যানিমেশন, ঠিক আছে? এই হচ্ছে ভিডিও এন্ড অ্যানিমেশনের अवेलेबल কাজ আছে, অর্থাৎ ক্যাটাগরি আছে। এর মধ্যে দেখেন ভিডিও এডিটিং, ক্যারেক্টার অ্যানিমেশন, অ্যানিমেশন জিআইএফ, লোগো অ্যানিমেশন। আমি মনে করেন লোগো অ্যানিমেশন নিয়ে কাজ করলাম। আপনারা যখন শিখছেন লোগো অ্যানিমেশন শিখছেন, প্রোডাক্ট অ্যানিমেশন শিখছেন, টেক্সট অ্যানিমেশন শিখছেন না? ওই রিলেটেড আপনি কি করবেন, এখানে সার্চ করবেন। এখন এইখানে দেখেন মাত্র 611টা সার্ভিস অ্যাক্টিভেট লোগো অ্যানিমেশনের। সো আমি যদি এই রিলেটেড কাজ করি, কাজ পাওয়ার সম্ভাবনা কি আছে? বেশি আছে। আমি এখানে কিভাবে আমার নিজেকে এখানে কিছু এসইও করতে হয়। যখন আপনি গিগ ক্রিয়েট করবেন, গিগ ক্রিয়েট করার আগে কিন্তু এসইও করতে হবে আমাকে। এসইও জিনিসটাকে আমি বলে দেই, আমরা সবাই জানি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে বলা হয় এসইও, তাই তো? এসইওর যে প্রথম পার্টটা সেটা হচ্ছে আমাকে অন পেজ এসইও করতে হবে। আমাকে অন পেজ এসইও করতে হবে, দেন হচ্ছে আমি অফ পেজ এসইও করব। তো অন পেজ যে এসইও করব, এসইওটা কিভাবে করব? আপনি সাপোজ মনে করেন একটা ফার্মেসি দিবেন, আমি একটু আগে বললাম একটা ফার্মেসিতে দিব, আমি কি এখানে একটা ফার্মেসি দিতে পারবো? আমি কিন্তু এই ফ্লোরে একটা ফার্মেসি দিতে পারবো না। কেন? কারণ এইখানে আমার লোকেশন ঠিক নাই, আমার হচ্ছে লোকবল আসবে না, আমার দোকানটা নাও চলতে পারে, এটাই তো হবে। এখন আমি যদি একটু রিসার্চ করি যে কোন এলাকাটার মধ্যে আমি যদি দেই ফার্মেসিটা দেই, ওইখানে আমার জিনিসটা চলবে, যে এইখানে মানুষগুলো আসবে কিনা, আমার এটাই তো চিন্তা করতে হবে। সাপোজ মনে করেন আমি কারণ বাজার মোড়টার মধ্যে চিন্তা করলাম এখানে আমি একটা ফার্মেসি দিব। এখন এইখানে কোন কোয়ালিটির মানুষগুলো আসে বেশি? হাই প্রেসারের রোগী আসে না এই টাইপের রোগী আসে? অর্থাৎ আমাকে কি টার্গেট ফিক্সড করতে হচ্ছে কোন টাইপের রোগী আসে। সাপোজ মনে করেন এইখানে যেমন হসপিটালগুলোর মধ্যে দেখবেন ওরা ইনজেকশন, স্যালাইন এগুলো বেশি রাখে। কারণ কেন? ব্যান্ডেজের পেজ এগুলো বেশি রাখে, কিন্তু খাওয়ার ওষুধ কিন্তু খুব কম থাকে তাদের এখানে। কেন করছেন কিনা জানি না, দেখবেন যে ম্যাক্সিমাম বলবে যে ভাই এখানে নাই, অন্য দোকানে যান। কেন? কারণ তাদের এখানে ব্যান্ডেজ, ইনজেকশন, তারপর হচ্ছে আপনার স্যালাইন এগুলো বেশি চলে, এগুলোকে টার্গেট করে তারা হচ্ছে এগুলো বিক্রি করে। এখন আমি যখন এখানে যাব, আমি যখন একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, একটা ক্রিয়েট করার পর একটা গিগ করব, এই টাইপের গিগ কেমন হয় এটা আমাকে জানতে হবে। বুঝতে পারছি? এই টাইপের গিগ আমার কেমন হয় এটা আমাকে জানতে হবে। এই জন্য আমি কি করব, আগে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর গিগ ক্রিয়েট করার আগে আমি এইসব জায়গায় যাব, গিয়ে এই হচ্ছে প্রত্যেকটা হচ্ছে গিগ, প্রত্যেকটা হচ্ছে গিগ। আমি এখানে গেলাম, সাপোজ মনে করুন উনি হচ্ছে একটা লেভেল 2 সেলার এবং প্রত্যেকটা কাজ হচ্ছে ওনার $20। অলরেডি উনি 199টা কাজ করছেন, আরো বেশি কাজ করছেন যেগুলো আপনারা একটু ভিতরে গিয়ে দেখবো। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমাকে প্রথম যে জিনিসটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে টাইটেল অ্যানিমেশন, সরি টাইটেল এসইও। এই যে টাইটেলটা লিখছেন আই উইল ডু, এটা কিন্তু অটোমেটিক্যালি থাকে, গিগের মধ্যে থাকবে আই উইল ডু। এর পরের কথাটা আমাকে লিখতে হবে। দেখেন মিনিমাইজড লোগো অ্যানিমেশন অর ইন্ট্রো অ্যানিমেশন, এই কাজটা আমি করি কত ডলারে? বেসিকের জন্য আমি নিচ্ছি $20। এখন বেসিক জিনিসটা কি? যেমন বেসিকটা হচ্ছে এই যে আমরা শিখাচ্ছি, আমরা আপনাদেরকে বেসিক শিখাচ্ছি, মানে শুরুটা প্রারম্ভিক। যদি আপনি কোন রকম একটা চান
এটার জন্য আপনাকে $20 আমাকে পে করতে হবে। যদি আরেকটু প্রফেশনাল চান, আরো অ্যাডঅনস অ্যাড করে দিয়ে আরো ডিজাইন করে যদি আপনি চান, এটার জন্য আমি নিচ্ছি, স্ট্যান্ডার্ডের জন্য নিচ্ছি আমি $30। আর যদি আমি একদম অনেক প্রিমিয়াম টাইপের লগো ইউজ করতে চান বা অ্যানিমেশন চান, তখন আমি নিচ্ছি হচ্ছে $45। বুঝতে পারছি কথাটা? আমার ক্যাটাগরি কিন্তু আমি উল্লেখ করে দিচ্ছি এই কাজটা করার জন্য। প্রথম আমি চিন্তা করলাম যে এই টাইপের যখন আমি গিগ ক্রিয়েট করব, প্রথম আমাকে টাইটেল এসইও করতে হবে। একদম প্রথমে টাইটেল এসইও যে করব, টাইটেল এসইও কি করব, একটা থেকে একটা কপি করে নিব? কখনোই করবেন না। অর্থাৎ কখনোই কপি পেস্ট কাজ করবেন না। সবসময় মনে রাখবেন এগুলো কিন্তু একটা রোবোটিক সিস্টেম। যখনই আপনি কপি পেস্ট করবেন, এখানে কিন্তু কয়েক ধরনের হ্যারাসমেন্ট হতে পারে। এক, কপি করার জন্য আপনি সাসপেন্ড হতে পারেন। নাম্বার 2, রিপোর্ট দেওয়ার জন্য সাসপেন্ড হতে পারেন। বুঝতে পারছেন কথাটা? এজন্য আমরা এখান থেকে ডিরেক্ট কপি করব না। আমরা এখন কি করব, আমি লোগো ডিজাইনের অ্যানিমেশনের আরো কয়েকটা ইউজ করব, কয়েকটা গিগ ওপেন করব। এরকম কয়েকটা যখন গিগ ওপেন করতেছি, আমার কিন্তু এক একজন এক একটা কথা লিখছে, দেখছেন? এক একজন এক একটা কথা লিখছে, এক একজন এক একটা কথা লিখছে। আমি যদি এখন এখানে যাই এবং এখানে যদি লিখি গুগল কিওয়ার্ড প্যানেল, এটা আমরা সবাই হয়তোবা জানি, দেখছি হয়তোবা। গুগল কিওয়ার্ড প্যানেলে যদি গিয়ে সার্চ করি, ইউএস কিওয়ার্ড প্যানেল যদি আমি সার্চ করে অ্যাড হেল্পস, ওই গেল। আচ্ছা, এটা হাউ টু ইউজ আসছে। এই যে গুগল কিওয়ার্ড প্যানেলে যদি আমি সার্চ করি, সাপোজ মনে করেন আমি লগো অ্যানিমেশন দিলাম, লগো অ্যানিমেশন দিয়ে, সরি লিখছি এটা, লগো অ্যানিমেশন লিখে সার্চ করে দেখেন এখানে বাংলা টাংলা আছে, অনেক কিছু আছে। আমি ইংলিশ করে দেই, বাংলাদেশি ইংলিশ সার্চ করি, দেখেন সে আমাকে কিছু কিওয়ার্ড সার্চ করবে। কিওয়ার্ডটার কারণ কি জানেন? মানে এটা লেখার আরেকটা কারণ হচ্ছে এগুলো লিখে মানুষ সার্চ করে, এগুলো লিখে মানুষ সার্চ করে। যেমন এখানে লেখেন লগো অ্যানিমেশন আফটার ইফেক্ট, আবার লগো অ্যানিমেশন টেমপ্লেট, লগো অ্যানিমেশন ভিডিও, লগো অ্যানিমেশন টেমপ্লেট ফ্রি ডাউনলোড, লগো অ্যানিমেশন সফটওয়্যার, লগো মেকার ফ্রি অ্যাপস, এগুলো হচ্ছে মানুষ ইউজ করে। মনে করলাম এগুলো আমরা ইউজ করি না, মনে করলাম। আরেকটা ওয়ে হচ্ছে বের করার, সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা গিগ যে আছে, প্রত্যেকটা গিগের নিচে একদম নিচের দিকে গেলে দেখবেন সে কিছু ট্যাগ ইউজ করছে। এই যে দেখেন মিনিমাইজড, কাস্টম লগো, অ্যানিমেটেড, ইনটু, লগো অ্যানিমেশন, এগুলো হচ্ছে ট্যাগ ইউজ করছে সে। ট্যাগ ইউজ বলতে কি বোঝায়? আপনার একটা টাইটেলের মধ্যে যদি কিওয়ার্ড থাকে, একটা টাইটেলের মধ্যে যদি কিওয়ার্ড থাকে, গতকাল আমি বলছিলাম সাপোজ মনে করেন আপনার হচ্ছে XYZ, আমি যদি XYZ এর নাম রাখি তখন এই XYZ যাবে। আমি যদি WFP বলি আপনারা যাবেন। বুঝতে পারছি? গ্রুপ বুঝেন নাই। সাপোজ মনে করেন ওনারা তিনজন হচ্ছে XYZ বা X অক্ষ, মনে করেন ওনারা হচ্ছে টিম হচ্ছে Y, ওনারা হচ্ছে Z। এখন আমি বললাম যে X আসেন, X এর তিনজন যাবেন, তাই না? কারণ কেন? ওনাদের কিওয়ার্ডটাই হচ্ছে X। ঠিক একই ভাবে আপনি যদি টাইটেল এসইওর মধ্যে বা টাইটেলের মধ্যে যদি আপনি কিওয়ার্ড ইউজ না করেন, তাহলে কিন্তু আপনার এই গিগটা সামনে আসবে না। এই জন্য আমাকে কিওয়ার্ডটা আগে রিসার্চ করতে হবে যে এই রিলেটেড মানুষ কি লিখে, যারা কাজ পাচ্ছে তারা আসলে কি লিখতেছে। দেখেন খেয়াল করে দেখেন, লেখা আছে আই উইল ডু মিনিমাইজড লোগো অ্যানিমেশন অর ইনটু অ্যানিমেশন। মানুষ লিখে হচ্ছে এখানে এসে যখন অ্যানিমেশন লোগো খুঁজে, সাপোজ মনে করেন আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য একটা অ্যানিমেশন খুঁজে, কি অ্যানিমেশন খুঁজতেছি? লোগো অ্যানিমেশন বা ইনটু অ্যানিমেশন খুঁজতেছি। তার কিন্তু দুইটাই আছে, তার ট্যাগলাইন কিন্তু দুইটাই এখানে আছে। তো কিওয়ার্ড যেহেতু দুইটাই আছে, তোর অ্যাকাউন্টটা সামনে আসার সম্ভাবনা বেশি। বুঝতে পারছি? আমি যখনই এখানে দিব টাইটেলটা দিব, অবশ্যই আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে। এখন কিওয়ার্ডে রিসার্চ করার জন্য এত কষ্ট করতে হবে না, আমাকে কোনো কিওয়ার্ড প্যানেল ইউজ করতে হবে না। আমি জাস্ট যেটা করব, 3-4টা গিগ ওপেন করব। 3-4টা গিগ ওপেন করার পর একটু জিনিস খেয়াল করে দেখবেন তারা লিখছে কি। 4-5টা এগুলো সবগুলোকে কপি করবেন, সবগুলোকে কপি করে একটা নোটপ্যাডের মধ্যে ওপেন করেন। নোটপ্যাডের মধ্যে ওপেন করে দেখেন যে মোটামুটি কোন জিনিসটা একসাথে করলে, কোন সেন্টেন্সগুলো একসাথে করলে আমার কিওয়ার্ড থাকতেছে প্লাস হচ্ছে একটা সুন্দর একটা মিনিংফুল একটা নেম আসতেছে। এই জিনিসটা যখন আপনি ধরতে পারবেন, তখন আপনি কি করবেন? ওই টাইটেলটাকে আলাদা করে ফেলবেন। আলাদা করে উপরে একটা আলাদা, সম্পূর্ণ আলাদা একটা আপনার নোটপ্যাডের মধ্যে রাখবেন, সম্পূর্ণ আলাদা। ওটাকে কিন্তু আবার এসইও করব আমরা অফ পেজে। বুঝতে পারছি? ওইটা আমরা অফ পেজে আবার এসইও করব। তা আমার প্রথমে টাইটেল এসইওটা শেষ।
এরপরে হচ্ছে ইমেজ এসইও। ইমেজ এসইও কিন্তু আমাকে অফ পেজ অন পেজ দুইটাই করতে হবে। ইমেজ এসইওটা আমরা অফ পেজটা মনে অনেকেই জানি যে রাইট বাটন ক্লিক করে পারস্পেক্টে গিয়ে প্রপার্টিজে গিয়ে ওখানে টাইটেল গিয়ে টাইটেল ইউজ করে কাজ করে, এরকম অফ পেজ চারা। কিন্তু অন পেজেরটা হচ্ছে যে কি টাইপের ডিজাইন ইউজ করতেছে বা কি টাইপের ডিজাইনগুলো এখানে শো করার কারণে মানুষ এটার মধ্যে আকৃষ্ট হচ্ছে। বুঝতে পারছি কথাটা? দেখবেন সাপোজ মনে করেন একটা ডল, ওই যে আপনার শপিং মলের মধ্যে একটা ডল ইউজ করতেছে, সে ওইখানে দেখবেন যে আপনার একটা প্যান্ট পরানো হয়েছে, একটা শার্ট পরানো হয়েছে। এখন প্যান্টটা ইউজ করছে কালো, শার্টটা ইউজ করছে মনে করেন লাল, দুটার সাথে কিন্তু দুটা ম্যাচিং হচ্ছে না। বুঝতে পারছি? দুটার সাথে দুটা ম্যাচিং হচ্ছে না, যার জন্য মানুষ কি করতেছে, এটাকে দেখতেছে না। কিন্তু যখন দেখতেছে যে আপনার কালোর সাথে একটা ম্যাচিং শার্ট পরছে, তখন এটার মধ্যে মানুষ ইন্টারেস্ট হচ্ছে। কেন? কারণ মানুষের চোখে লাগতেছে না উনি ডিজাইনটা সুন্দর করছে, প্লাস হচ্ছে লোকটাকে দেখতেও ভালো লাগতেছে, আমাকেও মনে হয় ভালো লাগবে, এই হিসাবে তো আমরা কেনাকাটা করি। ঠিক একই ভাবে আমি যখন এখানে ইমেজগুলো ইউজ করব, এই ইমেজগুলোকে যদি আমি এসইও না করি, বুঝতে না পারি যে কোন ধরনের ইমেজগুলো আসলে দেওয়া উচিত, আমি তো অনেক ডিজাইন করতে পারি। কোন ধরনের ডিজাইনগুলো এখানে দিলে জিনিসটা সুন্দর হবে, ফুটবে এবং নিট এন্ড ক্লিন দেখা যাবে, ওই রিলেটেড তিনটা ইমেজ বা চারটা ভিডিও আমি রেডি করব। এখানে কিন্তু প্রারম্ভিকভাবে আপনি তিনটা ইমেজ অ্যাড করতে পারবেন, তিনটা ইমেজ অথবা একটা ভিডিও অ্যাড করতে পারবেন। ইন্ট্রো ভিডিও ইউজ করতে পারবেন একটা, আর ইমেজ ইউজ করতে পারবেন তিনটা। যখনই আপনি কোনো কাজ পাবেন, আস্তে আস্তে আপনার ইমেজের সাইজটা বাড়ে, অর্থাৎ দেখা যাচ্ছে তিনটার জায়গায় চারটা যায়, চারটার জায়গায় পাঁচটা যায়। বুঝতে পারছি? সো আমি কি করলাম, এখান থেকে দেখবো। এখন দেখবো কি শুধু একটাই না, আমি এখানে ক্লিক করব, ক্লিক করে করে দেখবেন যে কোন টাইপের ইন্ট্রো গুলো ইউজ করছে সে, সিম্পল না আপনার গর্জিয়াস, কোন টাইপের গুলো ইউজ করছে। ইউজ করার পর একটা দেখে এটা দেখলাম, আবার এখানে আসলাম, এখানে দেখলাম, আবার এখানে আসলাম, এখানে দেখলাম, আবার এখানে আসলাম, এখানে দেখলাম। এগুলো দেখার পর আমি কি করতেছি, ডিসাইড করলাম যে কোন টাইপের অ্যানিমেশন ভিডিওগুলো আমরা ইউজ করব, অর্থাৎ ইন্ট্রো গুলো কোন টাইপের হইতে পারে। এখন আপনি আপনার মতো যে কোনো ইন্ট্রো ইউজ করতে পারেন, যে কোনো ইন্ট্রো ইউজ করে কি করতে পারেন, ডিজাইন কনসেপ্ট করতে পারেন। তবে খেয়াল রাখবেন এই ডিজাইনগুলো হবে হচ্ছে নিট এন্ড ক্লিন, এই ডিজাইনগুলো হবে নিট এন্ড ক্লিন। একটা ডিজাইন দেখবেন কোনো উল্টাপাল্টা কিছু নাই, একদম ক্লিন, কোনো ভেজাল কিছু নাই, বেশি অ্যানিমেশন না। দেখেন খুব সিম্পল অ্যানিমেশন, অ্যানিমেশন গুলো খুব সিম্পল, এত গর্জিয়াস সিম্পল ইউজ যা করতে হয়। বুঝতে পারছি কথাটা? সো আমরা কি করব, আমরা এই রিলেটেড কিছু অ্যানিমেশন রেডি করব আগে, গিগটা ক্রিয়েট করার আগে। করার পর এরকম কিন্তু কয়েকটা দেখবেন, দেখার পর যেটা যেমন ভালো লাগবে যে না এই রিলেটেড কাজগুলো করলে মানুষ ভালো আকৃষ্ট হবে, আমি কি করব ওইটা করব। এখানে খেয়াল করে দেখেন উনি কিন্তু 43 সেকেন্ডের মধ্যে কয়েকটা লগো অ্যানিমেশন দেখা দিচ্ছে, অর্থাৎ 3 সেকেন্ড 4 সেকেন্ড করে কয়েকটা দেখিয়ে দিচ্ছে। আমি যদি পরেরটায় যাই, এখানেও কিন্তু কয়েকটা আছে, এগুলো কিন্তু একটাও অ্যানিমেশন লগো না, জাস্ট লগো। আবার যদি এখানে যাই, এগুলো কিন্তু লগো, অর্থাৎ প্রথমটা হচ্ছে অ্যানিমেশন, পরেরগুলো হচ্ছে আপনার সব লগো। বুঝতে পারছি? সো আপনি অ্যানিমেশন ইউজ করতে পারবেন একটা, আর বাকিগুলো হচ্ছে আপনার লগো, লগোর ইমেজ। তো আমাকে আগে কি করতে হবে, লগো ক্রিয়েট করতে হবে, অর্থাৎ আমার ইলাস্ট্রেটরের দরকার আছে। আগে হচ্ছে লগো ক্রিয়েট করব, তারপর হচ্ছে অ্যানিমেশনে যাব। একটা হচ্ছে অ্যানিমেশন থাকবে, আরেকটা হচ্ছে আপনার, আর বাকিগুলো হচ্ছে আপনার লগো, যে আমি এই লগোগুলো থেকে এই অ্যানিমেশনটা করছি। এভাবে আমি কি করলাম, প্রথমে করলাম হচ্ছে টাইটেল এসইও, দ্বিতীয়ত করলাম হচ্ছে আমি ইমেজ এসইও। ঠিক আছে? এগুলো কিন্তু সব অন পেজ এসইও হচ্ছে। তৃতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে অ্যাবাউট গিগ। এটা কিন্তু খুব ভালো করে আমাকে লিখতে হবে, অ্যাবাউট গিগ আছে, সেটা হচ্ছে আমাকে গিগ, অ্যাবাউট গিগ বলতে হবে। এখন অ্যাবাউট গিগ কেন ইউজ করা, আমি একটু আগে বলছি আপনার ফাইবারটা হচ্ছে কিছুটা দোকানের মতো। এখন এখানে যেহেতু আপনার সাথে আমার কমিউনিকেশন করার কোনো ওয়ে নাই, যেহেতু দোকানদার নেই, সে কি করবে, এটা হচ্ছে সাপোজ মনে করেন চাল, চালের পুরো ডিটেইলসটা দেওয়া আছে, এই চালটা হচ্ছে এটা এত কেজি, এটা করলে এইভাবে হবে, এটা হবে এটা। এখন আমার যদি ভালো লাগে পরে, তখন আমি 1 কেজি চাল নিয়ে যাব। বুঝতে পারছেন বিষয়টা? এই বিষয়টা হচ্ছে ওই যে আপনি যে ডিজাইনটা করছেন, এটার টোটাল ব্রিফ। ঠিক আছে? এখানে কি লেখা থাকে দেখেন, লুকিং ফর ইউনিক লগো অ্যানিমেটর। তখন হচ্ছে আপনি কি করবেন, এটা সম্পর্কে, অর্থাৎ আপনি যদি কেউ, আপনি কি চাচ্ছেন এরকম, আমি চাচ্ছি আমি 100% ভালো একটা ইউনিক ক্রিয়েট করে দিতে পারবো। আমার এই গিগের মধ্যে আপনি কি কি পাবেন, ভালো একটা প্রজেক্ট পাবেন, আউটফিল পাবেন, অর্থাৎ আউটলে যে ফাইলগুলো আমি দিব, এই ফাইলগুলো আমি দিব আপনাকে, এই সম্পর্কে সুন্দর করে বললেন। অর্থাৎ আপনি যদি আমার এখান থেকে গিগটা কিনেন, তাহলে আপনি কি কি সুবিধা পাবেন, ফ্যাসিলিটিস গুলো কি,
সেই সুন্দর করে বলে দিবে। বুঝতে পারছি? এখন আমি এইটা কিভাবে তৈরি করব, এইটাও ঠিক একই ভাবে 4-5টা গিগ দেখব সেই অ্যানিমেটেড লগো অ্যানিমেশনের জন্য কেমন টাইপের গিগের ডেসক্রিপশন ক্রিয়েট করে, ওইখান থেকে দেখে আমরা একটা ডেসক্রিপশন নিয়ে নিব। বুঝতে পারছি কথাটা? ওইখান থেকে দেখে আমি একটা ডেসক্রিপশন নিয়ে নিব, নিয়ে দেন হচ্ছে আমি ওই রিলেটেড একটা গিগ ক্রিয়েট করব, সরি আপনার ডেসক্রিপশন রেডি করব। আমি কিন্তু বারবারই বলছি হুবহু কপি কেউ করবেন না, সোর্স নেবেন, ওর কাছ থেকে মনে করেন নিলেন এইটা, ওর কাছ থেকে নিলেন এটা, ওর কাছ থেকে নিলেন এখান থেকে, আপনি আপনার মতো নিজের মতো কিছু করবেন, তখন 3-4টা পড়বেন, তখন নিজে নিজে বুঝতে পারবেন আসলে এখানে কি লিখছে। আমরা গিগ ডেসক্রিপশন গুলো পড়ব। এরপর আমাকে আরো কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই জিনিসগুলো আমি আপনাদেরকে বুঝাই দিব, কিন্তু এইখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনার বেসিক লগোতে আপনি কি কি দিবেন না দিবেন সেই সম্পর্কে বলে দিতে হবে তাকে। যেহেতু এখানে দোকানদার নেই, বারবারই বলতেছি, যেহেতু এখানে দোকানদার নেই, সো আমার ইনফরমেশন সবগুলো আমি পাবো হচ্ছে আপনার লিখে দেওয়ার উপর। বুঝতে পারছি? এখানে দেখেন উনি যখন বেসিকে গেছেন, বেসিসের মধ্যে এখানে লেখা আছে কাস্টমস লগো অ্যানিমেশন ইন 201080p। বুঝতে পারছি কথাটা? আমরা যখন রেজুলেশন নিয়ে কাজ করি না, কত রেজুলেশনে সেটা আপনারা বলে দিচ্ছে, বেসিকটা হচ্ছে এত রেজুলেশনের হবে। এবং কি কি পাবেন আপনি, সাউন্ড ইফেক্ট পাবেন, অর্থাৎ লগোর সাথে আমি সাউন্ড ইফেক্ট দিব, কাস্টমস কালার ইউজ করতে পারবো আমি, এখানে কি ওয়ান ইনক্লুড ভার্সন, অর্থাৎ এক্সট্রা একটা ইনক্লুড করে দিব, আপনি যেটা তৈরি করতে দিবেন ওটার সাথে আমি এক্সট্রা আরেকটা ওয়ান ইনক্লুড করে দেব, একটা করব ইনক্লুড। আরেকটা কি করব, কাস্টমস অ্যানিমেশন, আপনি অ্যানিমেশনটা কাস্টমসও করতে পারবেন, অর্থাৎ ডাইরেক্ট আপনার নামায় দিয়ে কোনো টেমপ্লেটের মধ্যে আমি বসায় দিচ্ছি না। এই অ্যানিমেশনটা হচ্ছে কাস্টমস অ্যানিমেশন বলতে বোঝাচ্ছে যে অনেকে আছে না টেমপ্লেট ডাউনলোড করে ডাইরেক্ট দিয়ে দিচ্ছে, অ্যানিমেশনটা বসায় দিচ্ছে যে আরেকজনের থেকে অ্যাড-অনস ইউজ করে, ওইটা না, এটা আমরা নিজে তৈরি করে এটা অ্যানিমেশন, এটা বুঝাই দিচ্ছে। এইভাবে আপনি কি করলেন, বেসিকের জন্য এগুলো করলেন। দ্বিতীয় হচ্ছে আবার যখন স্ট্যান্ডার্ডে যাচ্ছেন তখন দেখেন সে বলে দিচ্ছে এইটাও কাস্টমস লগো অ্যানিমেশন এত, এটা হচ্ছে হেডলাইন, কিন্তু এটা হচ্ছে হেডলাইন। এরপর হচ্ছে তার ডিটেইলস হচ্ছে এখানে। এর আগেরটার মধ্যে একটু খেয়াল করে দেখেন, ওভারলে টেক্সট কথাটা অ্যাক্টিভ ছিল না। বুঝতে পারছি? এই বেসিকের মধ্যে দেখেন যে লগো ট্রান্সপারেন্সি আর ওভারলে এই অংশটা ছিল না। এখন দেখেন স্ট্যান্ডার্ডের মধ্যে সে এটার মধ্যে টিক দিয়ে দিয়েছে, অর্থাৎ টেক্সটটাও অ্যানিমেশন হবে, লগোটার সাথে কি হবে, টেক্সটটাও অ্যানিমেশন হবে। আর এর আগেরটার মধ্যে ছিল হচ্ছে টেক্সট আর লগো একসাথে অ্যানিমেশন হবে। বুঝতে পারছি কথাটা? যেমন আমরা যেমন লগো ইফেক্টটা করছি, যে ওইখান থেকে ব্রাশ আসলো, সাইডে হচ্ছে পেইন্টটা হচ্ছে আলাদাভাবে আসলো, আলাদা একটা ইফেক্ট আসছে না। এখানে উনি বেসিকের মধ্যে যেটা বলছে পেইন্ট মানে লগো প্লাস হচ্ছে টেক্সট একসাথে অ্যানিমেশন হবে। সাপোজ মনে করেন এই পাশ থেকে ওই পাশে গেল লগো এবং টেক্সটটা চলে আসবে, কিন্তু দ্বিতীয়টার মধ্যে সে কি করবে, লগোটা এক ধরনের অ্যানিমেশন করবে, টেক্সটটা হচ্ছে আলাদা অ্যানিমেশন করবে। বুঝতে পারছেন? এরপর থার্ড যে অপশনটা আছে সেটা হচ্ছে প্রিমিয়ামে যাই। সে দেখেন এইখানে একটু খেয়াল করে দেখেন, কাস্টমস লগো অ্যানিমেশন ইন 4K, এটা হচ্ছে হাই রেজোলিউশন একটা ফাইল, 4K হচ্ছে হাই রেজোলিউশন একটা ফাইল, এবং সে এখানে সবকিছু দিবে, লগো ট্রান্সপারেন্সি, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড ইফেক্ট, কাস্টমস কালার, ওভারলে, ওয়ান ইনক্লুড ভার্সন, কাস্টমস অ্যানিমেশন, সবগুলো সে দিবে। বুঝতে পারছি কথাটা? তা আমাকে কি করতে হবে, যখন আমি গিগটাকে ক্রিয়েট করতে যাব আমাকে এই জিনিসগুলো রেডি করে, এগুলোকে বলা হয় প্রাইজিং, প্রাইজিং ট্যাগ বলা হয়। এই প্রাইজিং ট্যাগগুলো আমরা রেডি করে ফেলবো, যে আমরা এত প্রাইজের মধ্যে কি কি দিচ্ছি, যে এত প্রাইজের মধ্যে আপনি কি কি, যেমন আমরা দেখি রেস্টুরেন্টে গেলে যে 220 টাকার কম্বো অফার, কি কি আছে, ফ্রাইড রাইস আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এর বাইরে যা যদি কিনতে চান তাহলে আপনাকে টাকা ইউজ করতে হবে। আমরা এরকম আছে না, এই সিস্টেমটা কিন্তু এখানেও আছে। যেমন এখানে গেলে এই যে এটা নিচে যদি যান তখন দেখেন ডেলিভারি টাইম, যদি 2 দিনের আগে চান এক্সট্রা টাকা দিতে হবে, এত দিনের আগে গেলে এখানে, অর্থাৎ সবগুলো সিস্টেমটা ওরকমই। সো আপনি অফারগুলো দিয়ে দিলেন যে এই বিষয়ে এই জিনিসগুলো পাবেন আপনি। এরপর চলেন আমরা তাহলে 4টা অপশন জানলাম, খেয়াল করেন। 1 নাম্বার হচ্ছে আমরা টাইটেল এসইও করলাম, 2 নাম্বার হচ্ছে আমরা ইমেজ এসইও করলাম, 3 নাম্বার হচ্ছে গিগ ডেসক্রিপশন এসইও করলাম, 4 নাম্বার হচ্ছে প্রাইস এসইও করলাম। এটা হচ্ছে প্রাইস এসইও করলাম। প্রাইস এসইও এর মধ্যে আরেকটা কথা বলে দেই, এই যে প্রাইস গুলো যে আছে খেয়াল করে দেখেন, একটা লগো অ্যানিমেশনের জন্য উনি চাচ্ছে হচ্ছে আপনার $20, উনিও দেখেন চাচ্ছে কত $10, আবার উনিও চাচ্ছে কত $15,
উনি চাচ্ছে $20, আবার উনি চাচ্ছে দেখেন $20, অর্থাৎ 10 15 20 এর মধ্যে 20টা হচ্ছে সবচেয়ে বেশি। বলার উদ্দেশ্য হচ্ছে অ্যাজ এ বিগিনার হিসেবে আমার এখানে কত প্রাইস দেওয়া যায়, বেসিকে কত দেওয়া যায়, আমি কি করব 10ও দিব না 15 20ও দিব না, 15 এর মধ্যে রাখবো। এটাকে বলা হয় প্রাইস রেশিও। এটা হচ্ছে প্রাইস রেশিও। কেন? এখন আপনি যদি মনে করেন, আপনি চিন্তা করলেন যে বিশেষ করে আমাদের মধ্যে মানে অনেকের ক্ষেত্রে এরকম হইছে যে আজকে মনে করেন গ্রাফিক্স ডিজাইনার শিখছে, তার সিনা এরকম বড় হয়ে গেছে, এভাবে হাঁটে, কি হইছে তুই তো এরকম করে, আরে গ্রাফিক্স ডিজাইনার, তাই নাকি? হ্যাঁ, মাত্র কিন্তু বের হইছে আজকে, ঠিকমতো আপনার মানে পেইন টুলটা ঠিকমতো কাজ করতে পারে না, সে তার মানে ইয়া হয়ে গেছে, বডি বিল্ডার হয়ে গেছে, মানে এইভাবে একটু হাঁটতেছে, এই ধরিস না, কিন্তু কি হইছে গ্রাফিক্স ডিজাইনার। আমাদের এরকম অবস্থা, বুঝতে পারছি? তো তখন কি করে জানেন, প্রাইজের মধ্যে দেয় কত জানেন, $100 $150 দিয়ে রাখে। একটা লগো ডিজাইন করবে, লগো ডিজাইনের মধ্যে মনে করেন একটা পাখি আঁকতে গেলে তার পা কোথায় আর হাত কোথায় বা মাথা কোথায় আর লেজ কোথায় খুঁজে পাওয়া যাবে না, তার মধ্যে $100 দিয়ে রাখছে, এরকম অ্যাভেলেবেল হয়। ওনারা মনে করে আজকে বেরিয়েছে মানে আমি গরম গরম গ্রাফিক্স ডিজাইনার, যেখানে যাব ওইখানে পুরে ফেলবে, এরকম টাইপের একটা অপশন। হ্যাঁ, এখন এজন্য আমরা কি করব, এই এসইওটা করব, প্রাইস এসইও কত দিলে মানানসই বা মার্কেটে চলতেছে। আপনি চাইলে গিগ যে কোনো সময় এডিটিং করতে পারবেন, তবে গিগ এডিটিং করলে একটা প্রবলেম হয় হচ্ছে আপনার গিগটা যে র‍্যাঙ্কে আছে র‍্যাঙ্ক থেকে নেমে যায়, সেটা হইতে পারে এক সপ্তাহ, সেটা হতে পারে 2 দিন, সেটা হতে পারে 1 মাস। এটা কারণটা কি? ঠিক আছে, কোন আশ্চর্য কথা, আপনি একটা ফ্লোতে আছেন, মনে করেন আপনি বাইক চালাচ্ছেন, খুব ফ্লোতে আছেন, আমি কি করলাম, হঠাৎ করে আপনাকে মানে থামালাম, বললাম যে ভাই আপনি একটু থামেন, চলো আমরা খাওয়া দাওয়া করি। মনে করেন আমি বললাম, আপনাকে নিয়ে গেলাম হোটেলে, গিয়ে খাওয়া দাওয়া করালাম, খাওয়া দাওয়া করে এবার চলেন বাইক চালান। আপনি দেখবেন একবার হাই দিচ্ছেন, একবার একটু বাড়াচ্ছেন, একটু কমাচ্ছেন, তাই করতেছেন না কেন? এই মুহূর্তে আপনার ভারী হয়ে গেছে, আপনার চেঞ্জ আসছে না শরীরে। একটু আগে কি ছিল, আপনি ফুরফুরে ছিলেন, আপনি চালাচ্ছিলেন, এখন আপনার শরীর ভারী হয়ে গেছে, আপনি এখন ফ্রেশ আছেন, মানে ভিতর থেকে ফ্রেশ আছেন, কিন্তু আস্তে আস্তে মানে ওই যে বলে না রিল্যাক্স মুডে কাজ করি, এইটাই হয় ঘটনা। যখনই আপনার এডিট হয় তখন যে ফ্লোটা থাকে সেই ফ্লোটা আপনার ড্রপ হয়ে যায়। স্ট্যান্ডার্ড কত বুঝতে পারছি কিসের? যেমন একটা লোগো অ্যানিমেশনের জন্য আপনার এর আগের দিন হয়তো বলছিলাম, আমি যখন নেম ইউজ করব, এখানে একটু দেখেন, এখানে দেখলে আপনি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন। এই যে খেয়াল করে দেখেন, এখানে যে নেমটা আছে হয়তো এটা অন্য দেশের আর কি মনে হয় আর কি, এক একজন এক একটা নেম ইউজ করছে। এখানে ম্যাক্সিমাম জায়গাগুলো একটু খেয়াল করে দেখেন, স্টুডিও লেখা আছে, তারপর হচ্ছে গ্রাফার্স লেখা আছে, তারপর হচ্ছে ডিজাইন লেখা আছে, এক একজন এক একটা ইউজ করছেন, তাই না? কেউ কিন্তু নিজের নাম ইউজ করে নাই, খুব কম। দেখেন এতগুলো গিগের মধ্যে খুব কম মানুষই নিজের নামটা ইউজ করছে, খুব কম। ম্যাক্সিমাম মানুষই কি করছে, ওই একটা ব্র্যান্ড নেম ইউজ করে দেওয়া ট্রাই করছে। আমি লাস্ট ক্লাসে আপনাদের একবার মনে ছোট্ট একটা বলছিলাম যে একটা ব্র্যান্ড নেমের কথা। ব্র্যান্ড নেমটা হচ্ছে আমার যে নামটা আছে তার নামের সাথে আমি কি করব, অর্থাৎ আমার ইউজার নেমটা একটা ব্র্যান্ড নেম ইউজ করে ট্রাই করব, লাইক দ্যাট। যেমন আরিফ অ্যানিমেটর, বুঝতে পারছেন? হৃদয় আর্টিস্ট, বুঝতে পারছেন কথাটা? এই যে ডিজাইনগুলো আছে বা আর্টিস্ট ম্যান, এগুলো কিন্তু ব্র্যান্ড নেম। অর্থাৎ কেউ যদি আমাকে মানে চায় যে একজন অ্যানিমেশন চাচ্ছে, কেউ একজন অ্যানিমেট প্লেয়ার চাচ্ছে, তখন কিন্তু আমার নেমের মধ্যে যদি ওরকম কিছু থাকে, যেটাকে সাইনো নেম বলা হয়, যে একই নেমের অনেকগুলো বিপরীত শব্দ থাকে না, ওরকম টাইপের নেম ইউজ করেন, যে আপনাকে অ্যানিমেটরই ইউজ করতে হবে তা না, ডিজাইনারই ইউজ করতে হবে তা না। আপনি ওটা কিন্তু অনেক সাইনো নেম আছে, ওই সাইনো নেম ইউজ করে আপনি যদি এখানে নাম ইউজ করেন, তাহলে হচ্ছে আপনার এই ক্যাটাগরির উপরে থাকার সম্ভাবনা আছে, অর্থাৎ আপনার প্রোফাইলটা সামনে যাওয়ার সম্ভাবনা বেশি। এইটাকে এই আপনি যেটা বললেন, কে জানি বললো আর কি, এটা হচ্ছে আপনার এসইও এর একটা পার্ট, অর্থাৎ অ্যাকাউন্ট এসইও এর একটা পার্ট। এক নাম্বার 2 হচ্ছে আমি যে আমার ডেসক্রিপশনটা লিখবো অ্যাবাউট মি, সেখানে আমি গতকালই বলছিলাম যে আমার মিনিমাম 4 থেকে 5 বছর এক্সপেরিয়েন্স হওয়ার কথা। তো ওইগুলো আমি কি করতে পারি, এইখান থেকে দিতে পারি। এই যে এখানে যদি যাই, আমি যদি ওর কাছে যাই, এখানে যদি যাই, এই যে দেখেন অ্যাবাউট মি, বুঝতে পারছেন কথাটা? আমি ইচ্ছা করলে কি করতে পারি, এখান থেকে অ্যাবাউট মিটাকে রেডি করতে পারি। ঠিক এরকম ভাবে আপনি যদি কয়েকটা গিগ ওপেন করেন, গিগ ওপেন করলে মিনিমাম 8-10টা ওপেন করবেন, 2-4টা ওপেন করবেন না, মিনিমাম 8-10টা ওপেন করার পর ওইখান থেকে অ্যাবাউট মি গুলো নেবেন সবগুলো,
সবগুলো থেকে গিগ ডেসক্রিপশনটা নেবেন, সবগুলো থেকে ইমেজগুলো দেখবেন, সবগুলো থেকে টাইটেলগুলো দেখবেন, দেখে এরপর হচ্ছে আমি এটাকে অর্থাৎ এটার পিছনে আমাকে 3 থেকে 4 দিন সময় দিতে হবে। 3 থেকে 4 দিন সময় দেওয়ার পর আমার এগুলো অ্যাকুরেটলি রেডি হবে, না হলে রেডি হবে না। সো আমরা কয়েকটা এর আগে হচ্ছে 4টা বিষয় নিয়ে কিভাবে এসইও করবেন সেই বিষয়টা নিয়ে কথা বলছি, তাই না? তো আমরা এই জিনিসগুলো খেয়াল রাখবো। এখন এই যে কাজটা আছে সে দেখেন $250 কাজ। এখন আপনি এটাকে দেখলেন, ঠিক আছে, এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেখলাম, দেখার পরে মনে হচ্ছে না আসলে সে ভালো কাজ করতেছে, সেইখান থেকে কন্টাক্ট সেলার করলাম, ঠিক আছে, ওর সাথে কন্টাক্ট করে আমি কি করতে পারতেছি, কথা বলতেছি, কথা বলে এখানে কিন্তু ইউজ করছে $250, তার সাথে আমার কন্টাক্ট হয়েছে $200। অর্থাৎ এই গিগটা হচ্ছে নামমাত্র একটা মূল্য। এমনও হইতে পারে আমি বলবো যে এই জিগটাকে বললাম একটা হাতি থাকবে, একটা নাম থাকবে, একটা বেড়া থাকবে, এক পিছনে হচ্ছে আমার জঙ্গল থাকবে। ওখানে যখন বুঝালাম উনি আমাকে বললো যে হ্যাঁ করে দিতে পারবো, তুমি আমাকে $400 দিবা। একটু খেয়াল করে দেখেন এখানে কোনোটার মধ্যে $400 কোনো প্যাকেজ নেই, তার সাথে আমার কমিউনিকেশন কিন্তু কাস্টমস অর্ডারে চলে যাচ্ছে। আর আমি যদি বলি যে এই ডিজাইনটাই করতে হবে, ঠিক এইটাই চাচ্ছি, তখন আমি কি করবো, কন্টিনিউতে দিব। বুঝতে পারছেন? আচ্ছা, এখন র্যাঙ্কটা হচ্ছে কিভাবে, আপনার এই যে উনি যে আছেন উনি হচ্ছে অনেক দূরে কিন্তু এইখানে, তাই না? যখনই আমি এখানে ক্লিক করে 1টা 2টা 3টা অর্ডার যখন চলে আসতেছে অটোমেটিকলি সে আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে এবং একটা সময় দেখা যায় কি এই জায়গাটায় চলে আসে। আমি আপনাদেরকে ছোট্ট আরেকটা উদাহরণ দেই। এই যে প্রথম যিনি আছেন, এই প্রথম যিনি আছেন সবসময় কিন্তু উনি প্রথমে থাকে না। আমি এখন রিলোড দেই, ওকে দেখবো যে 4 নম্বর বা 5 নম্বরে চলে গেছে, এই যে ওকে। এখন কোশ্চেন থাকতে পারে যে ও তো 1 নম্বরে ছিল, ও 5 নম্বরে গেল কিভাবে? ফাইবার যে পলিসিটা মেনটেন করে সেই পলিসিটা হচ্ছে আপনি যখন মার্কেটে যান, আমি জাস্ট আপনাকে দিয়ে বুঝাই, মার্কেটে যখন যান 100 থেকে 90% মানুষ প্রথম যে দোকানটা আছে সেটার মধ্যে ঢুকে না। দেখছেন, বুঝছেন পারছেন কথাটা? 100 থেকে 90% মানুষ প্রথম যে দোকানটা আছে সেটার মধ্যে ঢুকে না। সে কি করে, মার্কেটের গলি দিয়ে একটু সামনের দিকে যায়, ওই কর্নারের মধ্যে যে দোকানটা আছে বা এই সাইডে যে দোকানটা আছে এগুলোর মধ্যে বেচা কিনা বেশি হয়। এখন ফাইবার যদি ওকে সবসময় সামনে রেখে দেয়, আমি তো ওর কাছ থেকে নিচে চলে আসতেছি না। এখন ওকে যদি আমি নিচে দেই, ও কাজ পাওয়ার সম্ভাবনা আছে, ও শাফলিং করে। অনেকে এই জিনিসটাকে একটা মানে ইরর হিসেবে ধরে যে আমারটা দেখবেন ফার্স্ট পেজের প্রথমেই ছিল, এখন দেখলাম যে ফার্স্ট পেজের নিচের দিকে চলে আসছে, কেন স্যার কি হয়েছে? অনেক প্রশ্ন আসে এরকম অ্যাভেলেবেল। কিন্তু ওনাকে আমি বুঝাবো কিভাবে যে এটা আপনার জন্য ভালো, এটা আপনার জন্য ভালো, কারণ আমি একজন মানে কিনবো, কাজ করব, আমি কি এই কাজটা যে আমি করবো এই কাজটাকে আমি ইউজ করবো না অনেকদিন? স্যার এখানে মনে করেন 600 দেখাচ্ছি। সাপোজ মনে করেন আমি এখন 1 নাম্বার পেজে আছি, আমি 10 নাম্বার পেজে চলে যাচ্ছি। এই যে 10 নাম্বার পেজে গিয়ে দেখেন উনি হচ্ছে 1000 কাজ করছে, 1000, ঠিক আছে, উনি হচ্ছে 222টা করছেন। আবার একটু খেয়াল করে দেখেন 15টা কাজ করছেন, আবার হচ্ছে 112, অর্থাৎ প্রত্যেক জনেরই কাজ আছে। অর্থাৎ বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আপনি যে একটা কাজ করবেন, যেটা আমি শুরু করতে চাচ্ছিলাম আর কি, আপনি একটা কাজ করবেন, আপনি নিশ্চয়ই দেখে শুনে কাজ করবেন। এই জন্য কি করে, সে সময় দেয় যে কার ডিজাইন কনসেপ্টটা ভালো দেখি, যেতে 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 দেখা যাচ্ছে আপনার 10 নম্বর পেজেও চলে যাচ্ছে, যাওয়ার পর ওইখানে আপনার ক্লিক করে ওকে কাজটা দিয়ে দিচ্ছে। আবার এমনও হয়, একটু আগে যে বললাম শাফলিং হচ্ছে, ওকে আমি প্রথমে দিলাম, ও আবার চলে যাচ্ছে 3 নম্বর পেজে, এখন 3 নম্বর পেজে যে প্রথমে ছিল সে চলে আসছে 1 নম্বর পেজের দ্বিতীয়তে, এরকম শাফলিং হয়। বুঝতে পারছেন? আপনারা যে সবসময় যে 3 নম্বর পেজে থাকবেন 6 নম্বর পেজে থাক না। এখন পেজ থেকে এক পেজ থেকে আমি আরেক পেজে উঠবো কিভাবে? আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি, গিগো আছে, খুব সুন্দর কাজ করছি, আমি কি এমনি এমনি উপরের দিকে চলে আসবো? না, আপনার ইমপ্রেশন বাড়তে হবে। ইমপ্রেশনটা বাড়ার জন্য আপনাকে মার্কেটিং করতে হবে, তখন কি আপনার ইমপ্রেশনটা ভালো বাড়বে। নরমালি সাধারণত যখন আপনি অ্যাজ এ বিগিনার হিসেবে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনি গিগ ক্রিয়েট করবেন, এটা হচ্ছে ফাইবার প্রথম দিকেই একদম প্রথম পেজে নিয়ে আসে, প্রথমেই, যাতে মানুষ দেখে, আপনাকে উৎসাহিত করে। যখন দেখতেছে না আপনার কাজের মধ্যে মানুষ ইমপ্রেস হচ্ছে না, আস্তে আস্তে সে পিছনের দিকে চলে যায়। বুঝতে পারছেন কথাটা? এখন আপনাকে প্রথম পেজে আসার জন্য আপনার নিজেকে মার্কেটিং করতে হবে, প্লাস হচ্ছে বিভিন্ন জনের বিভিন্ন কাজ করতে হবে, অর্থাৎ আস্তে 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 আপনাকে কাজ করে সামনের দিকে আগাতে হবে। এখান থেকে আমরা যেই কয়েকটা জিনিস দেখলাম, 1 নাম্বার হচ্ছে আমরা অ্যাবাউট মি, টাইটেল, তারপর ব্র্যান্ড নেম, দেন হচ্ছে আমরা ইমেজ, দেন হচ্ছে আমরা অ্যাবাউট গিগ, দেন হচ্ছে প্রাইস,
এই বিষয়গুলো আমরা জানলাম। এরপর আরো কয়েকটা বিষয় আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, অর্থাৎ এই জিনিসটা আমাকে দেখতে হবে, সেটা হচ্ছে এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে দেখবেন। প্রাইস প্লাস হচ্ছে আপনার ট্যাগ ইনফরমেশন গুলো, যে কোনগুলো আমরা ইউজ করবো এগুলো কিন্তু রেডি করে রাখবে। দেন হচ্ছে এখানে আরো কয়েকটা অপশন আছে যেটাকে বলা হয় FAQ, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। এই কোশ্চেন গুলো আপনারা রেডি করবেন। কেন? এখানে অনেক ক্লায়েন্ট হচ্ছে যায় গিয়ে দেখে ডু ইউ অ্যাডজাস্ট দ্য অ্যানিমেশন কালার অ্যাকর্ডিং টু দ্য লোগো, এটা কি করতে পারবেন কিনা, এটার উত্তরটা আপনি কি করছেন দিয়ে দিবেন ইয়েস আই উইল অ্যাডজাস্ট দ্য অ্যানিমেশনস কালার টু সুইট ইট উইথ ইওর লোগো। বুঝতে পারছি? অর্থাৎ এগুলোকে বলা হয় ক্লায়েন্ট হচ্ছে এইসব কোশ্চেন করতে পারে, অর্থাৎ ক্লায়েন্ট এইসব কাজ মানে এইসব কাজের ক্ষেত্রে এই কোশ্চেন গুলো আসতে পারে। আমি যখন একটা কাজ করতে দিব তখন আপনার সাথে যেহেতু আমার যোগাযোগ হচ্ছে না, যেহেতু এখানে আপনার যোগাযোগ হচ্ছে না, সো আমাকে কি করতে হবে, উনি যাতে সবগুলো কোশ্চেনের আনসার পায় ওটার ব্যবস্থা করে রাখতে হবে। উনি কি প্রশ্ন করবে সেটা হলো প্লাস উত্তরে দিবেন মানে ওই রিলেটেড, এই রিলেটেড কোশ্চেন হইতে পারে যেসব কাজগুলো আসে। সাপোজ মনে করেন উনি একদম নতুন, উনি একটা কাজ করলো, পরে ক্লায়েন্ট কোশ্চেন করছে হচ্ছে তুমি কি এটাকে অ্যাডজাস্ট করতে পারবা, বা কাজ দেওয়ার আগে আপনার সাথে দেয়া হয়ে নিচ্ছে, কমিউনিকেশন করতেছে, সেখানে একটা কোশ্চেন ছিল হচ্ছে ডু ইউ অ্যাডজাস্ট দ্য অ্যানিমেশন কালার অ্যাকর্ডিং টু দ্য লোগো, আপনি তখন লিখছেন ইয়েস। এখন এটাকে আবার আপনি কি করছেন, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনে দিয়ে দিচ্ছেন। এখন আর আপনার সাথে ক্লায়েন্টে কি করতে হবে না, কমিউনিকেশন করতে হবে, চ্যাটিং করতে হবে না, আপনি উনি যদি ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনে যায় তাহলে পেয়ে যাবেন উত্তরটা। বুঝতে পারছি কথাটা? এইভাবে আপনাকে কি করতে হবে, কয়েকটা ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন এগুলো আমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এখানে যে আপনাকে দিতেই হবে তা কিন্তু ম্যান্ডেটরি না, দিতেই যে হবে ম্যান্ডেটরি না, এখানে 4-5টা অ্যাড করে রাখতে পারেন। তবে এগুলো সবগুলোতে পাইতেও পারেন আবার নাও পাইতে পারেন, একদম লাস্টের দিকে গেলে আপনি ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন গুলো পেয়ে যাবেন, একদম লাস্টের দিকে, প্রত্যেকটা গিগেরই লাস্টের দিকে গেলেই হয়ে যাবে। আমার যে মেইন থিম বা মেইন যে বিষয়টা আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি সেটা হচ্ছে আমি যখন কোনো কাজ করব, আমরা সাধারণত যারা ফ্রিল্যান্সার থাকি, আপনাকে জাস্ট এখানে গিয়ে একটু দেখাই অ্যানিমেশন লিখে সার্চ করলাম, একটু খেয়াল করে দেখেন 55,468টা সার্ভিস অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? এর মধ্যে আমি গ্যারান্টি দিয়ে বলবো সর্বোচ্চ গেলে 20,468 জন বা 20,000 লোক প্রফেশনাল, বাকি যারা আছে একটাও প্রফেশনাল না। বুঝতে পারছি? একটাও প্রফেশনাল না। আমরা মনে করি কি জানেন, আমরা মনে করি কি যে কোন রকম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে 4-5টা গিগ আপলোড করলে টাকা টাকা। অ্যাকচুয়ালি আমাকে গিগটা আপলোড করতে মিনিমাম 3 থেকে 4 দিন নেওয়া উচিত। মাথায় রাখবেন, আপনি একটা কাজ 3-4 দিন সময় ব্যয় করে কাজটা যদি ক্রিয়েট করেন অবশ্যই কাজটা ভালো হবে। আপনি যদি 1 ঘন্টার মধ্যে কোনো কিছু ক্রিয়েট করেন অবশ্যই কাজটা খারাপ হবে। আমি যদি 4-5 দিনের জন্য একটা ভালো রেজাল্ট ক্রিয়েট করে দিতে পারি, ওইটা হচ্ছে লাইফ টাইম আমাকে সাপোর্ট দিবে। ওই একটা গিগ থেকে আপনি কয়েক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, কয়েক কোটি টাকা ইনকাম করতে পারবেন হিসাবে, একটা জিনিস দিয়ে, যদি আপনি প্রফেশনালি কাজ করতে পারেন। পরবর্তীতে আপনি কি করতে পারেন, এটাকে এডিট করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। বুঝতে পারছি কথাটা? সো আমরা যে কাজগুলো করব, যেহেতু আমরা আগামীকালকে আমাদের দেয়া হবে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব। সো আমরা যারা ক্রিয়েট করব তাই একটা মাত্র অ্যানিমেশন ইচ্ছাগুলো করে নিতে পারেন আপাতত আর কি। আমরা একটা অ্যানিমেশন রাখবো না, আমরা একটা লগো রেডি করে রাখবো আপাতত, ওই লগোটা দিয়ে আমরা কাজ করে ফেলবো। কিন্তু লগো এই অ্যানিমেশন রিলেটেড, যেহেতু গিগটা হবে অ্যানিমেশন রিলেটেড আমি একটা গিগে টোটাল গ্যাস সাবমিট করে নিব। বুঝতে পারছি কথাটা? টোটাল জিনিসগুলো আমি রেডি করে ফেলবো, টাইটেল করব, ইমেজ করব, ডেসক্রিপশন এসইও করব, দেন হচ্ছে আমি প্রাইস এসইও করব, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন এগুলো আমরা রেডি করে দেন হচ্ছে আমি নিয়ে আসবো। ক্লিয়ার? একটা ইমেজ নিয়ে আসবেন আপাতত, একটা ইমেজ নিয়ে আসবেন, ওই ইমেজটা দিয়ে আপাতত করে ফেলবো। পরবর্তীতে আমি যখন লগো অ্যানিমেশনের যে ইন্ট্রোগুলো আছে ওগুলোকে একসাথে করে 1 মিনিট বা 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের একটা ভিডিও রেডি করে ওইটা হচ্ছে ভিডিওতে দিয়ে দিব। বুঝতে পারছি? এইভাবে আমরা কি করব, কাজ করব। এবং আগামী রোববারের মধ্যে, যেহেতু শুক্র শনি বন্ধ থাকবে, বৃহস্পতিবার হচ্ছে আপনাদের ক্লাস যেহেতু শুরু হবে, রোববারের মধ্যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আমরা লিংকটা সাবমিট করে দেব। ঠিক আছে? আচ্ছা, সাথে আরেকটা বিষয় একটু বলে দেই, সেটা হচ্ছে আমরা লিংকের পাশে কেউ যদি আগে কোনো ইনকাম করে থাকেন ওইখানে একটা টাকার অংশটা দেওয়া থাকবে, ওইখানে আপনি জাস্ট আপনার ডলারটা বসায় দিবেন যদি আগের কোনো অ্যাকাউন্ট সাবমিট করেন এখানে।
বুঝতে পারছি কথাটা?